আচ্ছা ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করেন, দেখেন ট্রাই করে যে কোথায় আসে আপনাদের গিগটা, বা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করলে ভালো হয় আর কি। যে ব্রাউজারে আপনার ফাইবারটা লগ ইন করা না, সেই ব্রাউজার দিয়ে ট্রাই করলে ভালো হয়। সেই ব্রাউজার দিয়ে ট্রাই করলে হয়তো আপনি দেখতে মানে অ্যাকুরেট রেজাল্টটা পাবেন খুঁজে, কোথায় আপনার গিগটা র্যাঙ্ক করতেছে আলটিমেটলি। ঠিক আছে। আর আপনারা সকালের দিকে একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, সকালের দিকে। রাত মানে এই ভোর রাত সকাল যেটা আছে ওইটা আর কি, ওই 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 সময়টা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনি থাকেন আর না থাকেন, মানে যেন আপনার ফোন বা আপনার ল্যাপটপ যেন একটু অনলাইনে থাকে। সকালে 7টার পরে বা 8টার পরে যারা ঘুম থেকে উঠেন তারা মনে করেন ল্যাপটপটা অন রেখে দিলেন, তখন নক আসে বেশি, এই সময়টাতে বেশি নক আসে। দেখা যায় ইউএসএ থেকে ম্যাক্সিমাম নকগুলো এরকম টাইমে আসে। ঠিক আছে, মানুষজন কাজ টাজ শেষে সন্ধ্যার দিকে যখন একটু ফ্রি হয়ে বসে তখন নক দেয়, তো তাদের তো সন্ধ্যা থাকে তখন। আপনি যদি মনে করেন অ্যাক্টিভ থাকেন তাহলে কাজটা পেয়ে যেতে পারেন। ম্যাক্সিমাম নক দেখা যায় ইউএসএ থেকে, যে নকগুলো আসে আমার ম্যাক্সিমাম দেখি আমি যে এই টাইমগুলোতে আসে। সুমনেরটা 10 নম্বরে দেখা যাচ্ছে স্যার, অনলাইনটা অফ রাখলে। আচ্ছা ওকে। আর অনলাইন অন করলে 3 নাম্বারে দেখতে পাচ্ছি, আমি 3 নাম্বার পেজে আছে। মানে আপনাদের সবার মধ্যে সুমন ভাইয়ের গিকটা ভালো র্যাঙ্ক করতেছে আর কি। জি, ওর তো 10 নম্বরে যে মানে কি অনলাইন অফ রাখে, অনেক ভালো। হুম। এটা তো 2 দিন হলো মাত্র গিগ ক্রিয়েট করেছে, আরও যখন কি হবে ম্যাচিউর হবে গিগটা তখন আরও মানে মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে এখন কোন কোন জায়গায় থাকবে। অনেক পুরাতন গিগ আছে এর আগে যেগুলো মার্কেটিং মানুষজন করে না, মার্কেটিং করা বন্ধ করে দিছে। সেই গিগগুলাকে মানে টপকায়ে সামনে আসতে হবে আপনাদের। যদি আপনারা মার্কেটিং করেন এখন, 1 সপ্তাহ পরে একটা রেজাল্ট পাবেন, দেখবেন সুমন ভাই গিগটা এখন আছে 10 নম্বর পেজে, সেটা 5 নাম্বার 4 নাম্বার পেজে চলে আসবে। ঠিক আছে। ভাইয়া জি। 6-7 নম্বর পর্যন্ত রিভিউ ওয়ালা গিগ গুলা দেখতে পাচ্ছি শুধু। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাক্সিমামই রিভিউ লাগিয়ে যে বললাম আমি আপনাদেরকে, কারণ এই কাজটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন এটা দিয়েই তাদের ফ্রিল্যান্সিং করে। ডাটা এন্ট্রি বলেন আর B2B লিড জেনারেশন ডাটা এন্ট্রি বলে। আমি তো আপনাদেরকে এক্সাম্পলও দেখালাম যে কোর্স যারা করায়, দেখা যায় অনেক কোর্স যারা করায় তারা দেখা যায় B2B লিড জেনারেশন দিয়েই কাজটা শেষ করে দেয়। 7টা গিগ ওইখান থেকেই করে নেয়। ঠিক আছে, B2B লিড জেনারেশন থেকেই 7টা গিগ ক্রিয়েট করে নেয়, বা লিড জেনারেশন থেকেই 7টা গিগ ক্রিয়েট করে নেয়। বিভিন্ন সাতভাবে গিগটা ক্রিয়েট করে নেয়, 7টা গিগ ক্রিয়েট করে নেয়। একটা মনে করেন জাস্ট ইমেল লিস্ট কালেকশনের জন্য দিল, একটা মনে করেন দিল B2Bর জন্য, একটা লিঙ্কডিনের জন্য দিল। ঠিক আছে, আর একটা মনে করেন স্পেসিফিক একটা কিছু দিয়ে দিল যে ওই ইউএসএ সার্ভার থেকে দিবে বা এরকম কোনো কিছু দিল। তো এরকম 6-7টা গিগ দেখা যায় বা 4-5টা গিগ দেখা যায় একটা নিশের মধ্যে বা একটা স্কিলের মধ্যে তারা তৈরি করে ফেলে। কারণ আর কোনো কাজ পারে না, তারা এটাই পারে। ঠিক আছে, আপনারা কিন্তু অ্যাডভান্স স্কিল অর্জন করেছেন অনেকগুলো, অনেকগুলো অ্যাডভান্স স্কিল আপনারা অর্জন করেছেন অলরেডি, আপনারা কাজ পাচ্ছেন। যারা কাজ পাচ্ছেন বেশি বেশি সবাই কিন্তু ইউটিউব এসিওতে দেখা যায় কাজ পাচ্ছেন, কারণ হচ্ছে ইউটিউব এসিওতে আপনারা মানে ভালো করতেছেন। ঠিক আছে, তো ইউটিউব এসিওতে ভালো করার কারণ হচ্ছে যে আপনারা ভালো করে বুঝেছেন, অ্যানালাইসিস করেছেন বিষয়টা। আর এখানে সার্ভিসটা কম, কম মানুষ সার্ভিস দেয়, কারণ দেখা যায় এখানে এটা একটা কোর্স স্কিল, আমি আপনাদেরকে বলেছি এটা অ্যাডভান্স স্কিল। এখানে অনেকেই পারে না সেটা করতে। আপনারা যারা ইংলিশে ভালো আছেন বা মোটামুটি ইংলিশ ভালো পারেন তারাই আপনারা এই ইউটিউব স্কিল নিয়ে কাজ করতে পারবেন, ইউটিউব এসইওর স্কিল নিয়ে কাজ করতে পারেন। কারণ আপনাকে 5,000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখতে হয়। ঠিক আছে, এখন আপনি যদি সেটা নাই বুঝেন, আপনি কপি করতেছেন, ঠিক আছে কপি করতেছেন কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি না বুঝেন কী কপি করেছেন, সেটা যদি না বুঝে দিয়ে দেন আপনার ক্লায়েন্টকে, তো অবশ্যই সেটার মধ্যে একটা সমস্যা হতে পারে। ঠিক আছে। সো ইউটিউব এসইও স্কিলের জন্য আপনার অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে এবং অবশ্যই আপনার সব কিছু মোটামুটি টিপটপ থাকতে হবে, তাহলে কি আপনি কাজগুলো পারবেন, ভালো মতো করতে পারবেন। না হলে দেখা যাবে যে আপনি ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিও দেখে কোনো কনসেপ্ট বুঝতেছেন না তার ভিডিও। আপনি তো আপনার ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করবেন না যে আপনার ভিডিওটা কিসের উপরে, কারণ সে তো আপনাকে ভিডিওই দিয়ে দিচ্ছে, আপনি দেখেন, দেখে কনসেপ্ট বুঝে তারপরে তার জন্য এসইওটা করে দেন। এখন সে যদি আপনাকে ভিডিওর কনসেপ্ট বোঝাতে লেগে যায় যে আপনার ভিডিওর কনসেপ্টটা হচ্ছে এই সেই আগর বগর এই বিভিন্ন বিষয় যদি শিখায়, তাহলে তো দেখা যাবে যে আপনার এই $10 ওইখানেই উসল হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো আপনাদের যারা মনে করেন ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চান তারা একটু মাথায় রাখবেন এই বিষয়টা, যে আপনি যেন ইংলিশে ভালো হন এবং আপনার জন্য অ্যানালিটিক্স পাওয়ার ভালো থাকে। ঠিক আছে। অন্যান্য যে সেক্টর যারা উইক আছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, অথবা লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইমেল লিস্ট কালেকশন, এগুলো নিয়ে কাজ করেন। আপনারা ওইগুলোতে যায়েন না। যারা উইক আছেন তাদেরকে জাস্ট আমি রিকমেন্ড করতেছি আপনি করেন, সমস্যা নাই, বাট আমার দেখতে হবে আগে আমি কি পারি। আমি যদি ডাটা এন্ট্রিটা পারি, আমি যদি ইমেল লিস্টটা পারি, আগে আমি ওইটা দিয়ে কাজ শুরু করি। এরপরে আস্তে আস্তে হয়তো আমি স্কিল চেঞ্জ করবো, কারণ এক স্কিলে আপনি সারা জীবন কাজ করতে পারবেন না। এটা একটা মনে করেন বেসিক বিষয়,
যে আপনি সারা জীবন যদি আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, আপনি মানে লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারবেন না আলটিমেটলি, সারা জীবন কাজ করতে পারবেন না। আপনার কাজে একটা টেস্ট চেঞ্জ করতে হবে, সব কিছু একটা টেস্ট চেঞ্জ করতে হয়। তো আপনি মনে করেন লিড জেনারেশন দিয়ে আপনি 1 বছর কাজ করলেন, এর পরবর্তীতে আপনি চেষ্টা করবেন যে না, আমি অনেকদিন লিড জেনারেশন নিয়ে কাজ করেছি, এখন ইউটিউব এসইও নিয়ে কাজ করি। ঠিক আছে, আমি ইউটিউব এসইওর গিগটা একটু র্যাঙ্ক করার চেষ্টা করি, দেখি কোথাও র্যাঙ্ক হয় কিনা। আপনি ইউটিউব এসইও নিয়ে কিছুদিন কাজ করলেন। এরকম আপনাকে স্কিল গ্রো করতে হবে এবং স্কিল এক এক করে চেঞ্জ করতে হবে। কন্টিনিউয়াসলি সেম স্কিলের উপর আপনি কাজ করতে পারবেন না চাইলেও। ঠিক আছে, একটা একঘেয়েমি চলে আসবে, আপনার নিজের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে এবং মার্কেট প্লেসের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে। এখানে একটা বড় বিষয় এটা। ঠিক আছে, সো আমি নতুন যারা আছেন তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কাজটা এখন ভালো করে পারেন বা যে কাজটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, আপনি ওই কাজটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করেন। ওই কাজটা দিয়ে ওইটা মার্কেটিং করে শুরু করেন। পরবর্তীতে যখন মনে করেন এটা থেকে বেশি বেশি অর্ডার আসবে, আপনি যখন পাচ্ছেন, তখন ওই সার্ভিসের উপরে আপনি চাইলে আরও গিগ ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি নতুন স্কিল গ্রো করতে চান, সেক্ষেত্রে নতুন এক স্কিলে মনে করেন আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করতেন, এখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ শিখেছেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ শিখেছেন। কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যেহেতু কাজ শিখেছেন, সেহেতু আপনাকে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, তো আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে একটা গিগ তৈরি করলেন, তৈরি করে ওইখান থেকে আপনি সার্ভিস দিলেন। ঠিক আছে, ওইখান থেকে আপনি সার্ভিসটা দিলেন। এই জন্য বললাম সারা জীবন এক জায়গায় আপনি থাকতে পারবেন না, আপনাকে হয়তো বা প্লেসটা চেঞ্জ করতে হবে, বা হয়তো বা আপনার ওয়ার্ক প্লেসটা চেঞ্জ, লোকেশনটা চেঞ্জ করতে হবে। আপনি যে জায়গায় ছিলেন, যে স্কিল নিয়ে এতদিন কাজ করেছেন, পরবর্তীতে হয়তো বা আপনি স্কিল আরও গ্রো করতে পারবেন। মানে এখন দেখা যাচ্ছে অনেকেই আপনাদের সাথে, আপনার সাথে অনেকেই আছে যাদেরকে আমি বলবো একটা ইউটিউব ভিডিও এসইও করে দেন, আপনি পারবেন না। ঠিক আছে, অনেকেই আপনাদের সাথে অনেকেই আছেন যারা পারবে না ইউটিউব ভিডিওটা এসইও করতে, কারণ হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্র্যাকটিস নাই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আপনি ইংলিশে ভালো না, বা সব কিছু মিলায় দেখা যাবে যে আপনি উইক, আপনি আসলে কিসে পারছেন না, এটাকে আর এসইও করতে পারছেন না। তবে আপনি কি করতে পারবেন, আপনি অন্যান্য কাজ যদি আপনাকে ছোটো ছোটো কাজ যদি আমি আপনাকে দিই, ডাটা এন্ট্রি করেন, আপনি এই কাজ করেন, সেই কাজ করেন, আপনি সেটা করতে পারবেন। সো আপনি আগে দেখেন যে আপনি কোন জায়গায় কমফোর্ট আছেন, কোন স্কিলটাতে আপনি কমফোর্ট আছেন, কোনটা দিয়ে আপনি আপনার কেরিয়ারটা শুরু করতে চান। এরপরে আপনি আস্তে আস্তে স্কিল গ্রো করেন। আর 2 মাসে আমরা আসলে আলটিমেটলি সব কিছু শেখা সম্ভব না। ঠিক আছে, আর আপনারা যারা উইক আছেন তাদের জন্য তো সম্ভবই না। তারা যদি মনে করেন 2টা বা 3টা স্কিল ডেভেলপ করে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ বলে আপনি কাজ শুরু করে দেন, যে আমি যতগুলো মানে স্কিল ডেভেলপ করেছি, বা যতগুলো আমি মানে এখন পর্যন্ত আমি শিখেছি, আমি এইগুলো দিয়েই কাজ করব, আমি এইগুলোই আগে অ্যাপ্লিকেশন করি। এরপরে যখন আমি এগুলো দিয়ে আমি সাকসেসফুল হয়ে যাব, বা আমি যখন আমার টেস্ট চেঞ্জ করতে চাইবো, তখন আমি অন্যান্য স্কিলগুলো নিয়ে কাজ করব। এখন আপাতত আমি এই 3টা স্কিল বা এই 2টা স্কিল নিয়ে আমি কাজ করব। আপনি এটা ডিটারমাইন করেন। অথবা আপনি মনে করেন ডিটারমাইন করলেন আপনি ইমেল লিস্ট নিয়ে কাজ করবেন। ওকে, তো আপনি 1 মাস 2 মাস দেখলেন, কিন্তু ইমেল লিস্টে আসলে আপনার আলটিমেটলি কোনো অর্ডার আসতেছে না। আপনি মানে একটু পরে আপনি কী করছেন, এই যে মার্কেটিং করছেন, কিন্তু কাজ হচ্ছে না। তখন আপনি চাইলে, আপনার যেহেতু আরও অনেকগুলো রাস্তা আমি খুলে দিয়েছি আপনাকে, আপনি ওই রাস্তাগুলোতে যেতে পারেন। মনে করেন আপনি ইউটিউব এসইওতে এই কাজ করতে পারেন, পরবর্তীতে দেখতে পারেন যে ইউটিউব এসইওতে আপনি পারেন কিনা। একটু রিভিশন দিয়ে আপনি নতুন করে আবার ইউটিউব এসইও একটা গিগ যদি করেন, তাহলে করলেন, আর না হলে পুরাতন গিগ যদি থাকে, তাহলে ওইটাকে একটু মার্কেটিং করলেন, ঠিকঠাক করলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এটা একটা বেসিক বিষয়, যে আসলে আলটিমেটলি সত্যি কথা এটা, যে আসলে সব কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না চাইলেও। আর একটা প্রোফাইল, যে কোনো একজন মানুষের প্রোফাইল একটা গিগ বা হাইয়েস্ট 2টা গিগে র্যাঙ্ক হয়। ঠিক আছে, মানে একটা প্রোফাইল জাস্ট একটা গিগ থেকেই বা 2টা গিগ সার্ভিস থেকেই আসলে র্যাঙ্ক হয়। এর বেশি সার্ভিস থেকে 7টা সার্ভিস আমরা খুলে রাখি, ঠিক আছে, অপশন খুলে রাখি যে যেটাই আমরা পারি সেটা দিয়ে আমরা কাজ করব, বা যেটাতেই নক আসে সেটাতেই আমরা কাজ করবো, এই জন্য আমরা অপশন খুলে রাখি। ঠিক আছে, কিন্তু আলটিমেট সত্যি কথা হচ্ছে এটা, যে আপনি একটা বা 2টার বেশি মানে কি থেকে মেমোরি থেকে আপনি কাজ করতে পারবেন না। হাইয়েস্ট আপনার একটা বা 2টা সার্ভিসে আপনাকে কাজ করতে হবে। স্যার, জি, স্যার যে যখন আমরা খুঁজতেছি, তো 20টা পেজের পরে তো আর যাচ্ছে না স্যার। তাহলে 20টা তো কি পেজে যাবে? আছে রেজাল্ট, আর যাচ্ছে না। না, আছে স্যার, 25-26 নম্বর পেজও দেখতে পাচ্ছি, কিন্তু ওগুলো যায় না। মানে নেক্সট ওপেন করতে হচ্ছে না ওগুলো পেজ। দেখি প্রেজেন্টেশন করেন, কেন ওপেন হবে না, অবশ্যই ওপেন হবে। জি।
আমি স্যার ওই যে অন্য ব্রাউজার দিয়ে খুঁজতেছি, ওই ফায়ারফক্স দিয়ে। এই যে 20 নম্বর না স্যার, যে 21 নম্বর যাচ্ছি। জি, ও এখন তো তখন আসতেছিল না কেন জানি। আসবে আসবে আসবে, সবগুলোই আসবে। আচ্ছা, দেখি 22 নম্বরটা দেখি আসতেছে কিনা। দেখেন। কালকে রাতের বেলা তো যখন খুঁজতেছিলাম না 20 নম্বরের পেজে পরে আসতেছিল না কেন জানি। বুঝতে পারছি, মাঝে মাঝে ইন্টারনেটের প্রবলেম করে, এই জন্য আসে। আচ্ছা, এনিওয়েজ, আজকে তো রবিবার না? এই যে স্যার, এই মেসেজটা আসে স্যার, এই যে এইটা বুঝতে পারছি, নো 21 নম্বর রেজাল্টস 22। ফাউন্ড ফর ইওর সার্চ, এরকম আপনি উপরে যান। সার্চ কি চেঞ্জ হয়ে গেছে নাকি? রিলোড করে। 22 নম্বর পেজটা এই এই কথাটাই আসে স্যার, মানে 20 নম্বরের পেজে পরে এই যে এটা 22 নম্বরে আসলো, 21 নম্বরে 22 নম্বরে আসছিল। মনে হয়, 21 নম্বরে মনে হয় শেষ হয়ে গেছে, এখানেই শেষ, আর রেজাল্ট নাই। কম দেখতে পাচ্ছি আমি রেজাল্ট 21 নম্বরে। না স্যার, আছে রেজাল্ট, থামেন আসুক। এরকম হলো কেন? এই যে দেখেন আছে কিন্তু অনেক, আমাদের গুলো তো আসেই নাই এখনো, হলে সুজনেরটা দেখলাম আর সুমনেরটা দেখলাম। আচ্ছা, দেখি 22-এ জানো। না, রেজাল্ট নাই আপু। আর 23-এ দেখি, রেজাল্ট নাই, আর এটা এমনিতেই শো করতেছে। আমাদের দিকগুলো তাহলে গেল কোথায় স্যার? অন্যান্য কিওয়ার্ডে হয়তো বা র্যাঙ্ক হচ্ছে, রাইট। 23-এ যান, যে 23-এ যান। হ্যাঁ, শেষ, রেজাল্ট শেষ। কিন্তু পেজ তো আছে স্যার, পরে তো হলে পেজ দেখায় না, পেজ, কিন্তু যদি হ্যাঁ পেজ হ্যাঁ, বুঝতে পারছি। এটা শেষ হয়ে গেলে কিন্তু ওইটাই আর কেন দেখায়। দেখাচ্ছে বুঝতেছি না, কিন্তু দেখানোর কথা না এটা। যদি না থাকে দেখানোর কথা। এর আগেও আমি দেখছি স্যার, ওরকম 20টা পেজ পার হয়ে গেলে আর আসে না, এগুলো তার 21 নম্বর আসলো। যেমন আমি আমারটা কিন্তু পাইনি স্যার 21 নম্বরের মধ্যেও। বুঝতে অবশ্যই পারছি। আছে কথা। হুম, আচ্ছা থাক। বুঝতে পারতেছি না, এটা তো এরকম হওয়ার কথা না যদিও বা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন স্যার, জি, যে আমি যেমন এখন আমি ইমেল লিস্টে যদি আমি করি, মার্কেটিং করি, হ্যাঁ, তাহলে তো স্যার বিটুবি মার্কেটিংটা এখন করতে পারবো না, তাই না? একসাথেই যে করেন, সমস্যা নেই। এগুলা এগুলা একসাথে করা যায়, নো প্রবলেম, ঠিক আছে। বিটুবি, দুটো লিঙ্ক হ্যাঁ একসঙ্গে দিয়ে দিব স্যার? না, একসাথে দিবেন না, আপনি প্রতিদিন মনে করেন একবার সকালে একটা বিকালে একটা করেন মার্কেটিং। বুঝতে পারছেন? আচ্ছা, সকালে একটা বিকালে একটা করেন। কেন বলছি আমি আপনাকে, আমি আপনারটা দেখতে পাচ্ছি আপু, আপনি দেখতে পাচ্ছেন না কেন? আমি তো দেখতে পাচ্ছি। কত নম্বরে স্যার? আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 18 নম্বর পেজে। আচ্ছা, 18 নম্বর পেজে আমি আপনারটা দেখতে পাচ্ছি। ও হ্যাঁ ঠিকই তো, তোমার তখন মিস হয়ে গেছে মনে হয়। হুম, 18 নম্বর পেজে আপনারটা দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, আরেকটা মার্কেটিং করতে যাওয়ার সমস্যা মনে হচ্ছে, কি? সেটা হচ্ছে যে যখন আমি ও, মানে আমি একটু শেয়ার করি স্যার। জি, আমার মনে হয় যে আমাদের সবারই মনে হয় এই সমস্যাগুলোই হয় কি সমস্যা মার্কেট। বলেন? আচ্ছা, এই যে আমি একটু দেখাচ্ছি। স্যার, যে টুইটারে গেলাম তো, হ্যাঁ, যাওয়ার পর আমি যেরকম ইমেল লিস্টে তো করব সিইও দেরকে, তাই না? কি করবেন এই সিইও তে? সিইও দেরকে মনে করেন যে আমি রিটুইট করব বা মেসেজ দিব, এই জিনিসগুলো। আচ্ছা, তখন তো সিইও লিখলে এই জিনিসগুলো আসতেছে স্যার। পিপলে যাবেন, পিপলে। জি, এই যে পিপল থেকে দেখতে পারবেন, এখানে অনেকগুলো মানুষ আছে যারা সিইও, মানে বিভিন্ন কোম্পানির সিইও, ঠিক আছে। তাদেরকে আপনি ফলো করতে পারেন, নিচে যান, নিচে গিয়ে দেখতে পারেন। না, ফলো তো করছি স্যার এগুলোকে। হুম, এগুলোকে আমি এদের এদের পোস্ট গুলোতে আমি যদি রিটুইট করতে চাই, তাহলে কোথায় গিয়ে করবো স্যার? প্রোফাইলে যেতে হবে আপনার, তাদের প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলে গিয়ে করতে হবে। জি, আচ্ছা, যে প্রোফাইলে গেলাম। সিইও অফ মাইক্রোসফট কর্পোরেশন, ওনার প্রোফাইলে গিয়ে ওই যে টুইটগুলো আছে দেখতে পাচ্ছেন নিচে, ওইগুলো রিটুইট করেন, কমেন্ট করেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর সিইও দিয়ে খোঁজ করলে তখন যেগুলো আসবে সেগুলো তো আমরা করতে পারবো। জি জি জি, আচ্ছা তুলনামূলক স্যার, ছোট যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখেন। এখানে তো দেখতে পাচ্ছি সাথিয়া নাডেলা, উনি মাইক্রোসফটের সিইও, তো উনি আসলে আলটিমেটলি রেসপন্স করবেন না। করবে না। হুম, না। আচ্ছা জি স্যার, বুঝছি। আচ্ছা, একটা লিঙ্কডিনটা একটু বলেন।
লিঙ্কডিনে তো স্যার মেসেজে দেওয়ার ব্যাপারটা থাকে তাই না? জি, লিঙ্কডইনে আপনার কানেকশন কত? লিঙ্কডিনে হুম, 400। 409। 409, আচ্ছা ঠিক আছে। জি। তো নতুন কানেকশন কারা আসছে দেখি, কানেকশনসে যান। এখানে হুম, ক্লিক করেন কানেকশনসে। হ্যাঁ, এই যে নতুন যারা আসছে দেখেন, এরা বাংলাদেশি না, যারা বাইরের যারা আছে তাদেরকে মেসেজ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, ও তো হাই হ্যালো, করছি স্যার। হাই হ্যালো দিয়ে মেসেজ করেন তাদেরকে। আমি তো হাই হ্যালো দিতে দিতে হাঁপাই গেছি, এই জন্য স্যার আমি এখন এরকম করেই লিখতেছি স্যার। না, জাস্ট হাই হ্যালো দিন, আর না, কিছু দিয়েন না, আর কিছু দিয়েন না, হাই আজকে হ্যালো এগুলো দিন। করছি। হ্যাঁ, জাস্ট হাই হ্যালো দিন, আচ্ছা আপাতত হাই হ্যালো দিন, যে হাই, হাউ আর ইউ, গ্রিটিং দেওয়ার পরে জিজ্ঞেস করবেন। উনি যখন বলবে যে আপনি কি কাজ করেন, তখন আপনি বলবেন এটা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর গতকালকে যেরকম বলেছি সেরকম করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে, বললাম তো যে অনেকেই আছে এক এক বায়ারকে আপনারা সবাই মিলে মেসেজ দিচ্ছেন, তো বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা একটু সাফল করেন, সাফল করে মনে করেন এই নেদারল্যান্ড আছে, তারপর হচ্ছে বেলজিয়াম আছে, এরকম এই দেশ থেকে, এই দেশগুলো থেকে কিন্তু বায়াররা আসে, ঠিক আছে? তো নেদারল্যান্ড, এই অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে এই বেলজিয়াম, তারপরে জার্মানি, এই বিষয়, এই যে এই ইউরোপে আরও বড় বড় কান্ট্রি আছে না, সেই কান্ট্রিগুলোতে আপনারা মানে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাদের সাথে অ্যাড হন, তাদেরকে মেসেজ করেন, ঠিক আছে? ওকে, মেসেজ করলে তাহলে স্যার আগে স্যার আমাদেরকে তাহলে আমাদেরকে আগে বড় বড় কান্ট্রির নামগুলো সিলেক্ট করতে হবে, মানে বের করতে হবে আগে, জি জি জি, তারপরে তখন তাদেরকে। জি বড় কান্ট্রি লাগবে না, ছোট কান্ট্রি হলেও সমস্যা নাই। বাংলাদেশেও কিন্তু এরকম মানুষ আছে যারা অনলাইনে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করায়, ঠিক আছে? বাংলাদেশেও কিন্তু এরকম মানুষ আছে। তবে আমাদের দেশে এই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করানোর থেকে মনে করেন এমনি লোকালি কাজ করালে মানে কাজটা দেখা যায় কি হয়, মানে কম টাকায় করাতে পারে, এই জন্য ফ্রিল্যান্সার দিয়ে করায় না যদিও বা, ঠিক আছে? তবে দেখা যায় বাইরের দেশের মানুষজন লেবার কস্ট বেশি থাকায় তারা মানে ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করায়। তাদের দেশে যদি একজন মানুষকে সে হায়ার করে 1 ঘন্টার জন্য, তো তাকে মনে করেন 1 ঘন্টার জন্য তাকে $30 থেকে $40 দিতে হবে। কিন্তু সে যদি ফ্রিল্যান্সিং একটা ওয়েবসাইট থেকে যদি সে কাজটা নেয়, তাহলে তাকে $10 হাইয়েস্ট খরচ করতে হচ্ছে 1 ঘন্টার কাজের জন্য, ঠিক আছে? তো এটা তারা প্রিফার করে। তা আমাদের দেশে হচ্ছে আমরা লোকালি কাজটা করায় নিতে পারি সহজে। মনে করেন আপনার এই 5,000 ইমেল দরকার, তখন আপনি কি করবেন, আপনি দেখবেন যে আপনার আশেপাশে কেউ আছে কিনা এরকম যারা ইমেল লিস্ট কালেকশন করে দেয়। তো আপনি যদি তাকে 50 টাকা, 100 টাকা যদি দিয়ে দেন, বা 200 টাকা যদি তাকে দিয়ে দেন, সে আপনাকে 5,000 ইমেল লিস্ট কালেকশন করে দেবে, ঠিক আছে? কারণ ইমেল লিস্ট কালেকশন করতে তো খুব একটা বেশি সময় লাগে না, সে 200 টাকা বা 300 টাকা আপনাকে কালেকশন করে দেবে। কিন্তু আপনি যদি সেম সার্ভিসটা একজন ফ্রিল্যান্সার দিয়ে করাতে চান, সেক্ষেত্রে আপনার দেখা যাবে 1,000-এর উপর আপনার খরচ হবে। $10 আপনি দিচ্ছেন, তো দেখা যায় সব মিলে 1,000-এর মতো খরচ হচ্ছে আপনার। তো এরকম দেখা যায় আমাদের দেশের মানুষজন লোকালি কাজ করায় ফেলে। এরকম বিভিন্ন বড় বড় দেশ আছে, মানে ম্যাক্সিমাম দেশগুলো থেকেই আসলে বায়াররা আসে, ঠিক আছে? বিশেষ করে ইউএসএ থেকে আসে, কারণ হচ্ছে ইউএসএর এই কর্পোরেট কিটা ভালো, তাদের হচ্ছে এই সময় এই কম, আর দেখা যায় তারা এই টাইমটা যদি অন্য জায়গায় স্পেন্ড করে, তাহলে তাদের আরও ভালো ইনকাম করতে পারবে, এই জন্য তারা ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করায় নেয়। স্যার, বলেন। আরেকটা জিনিস, যে আমরা স্যার টুইটারে যাদেরকে ফলো করছি, মানে ফলোইং লেখা আছে, ওদেরকে তো মেসেজ দেওয়া যাবে না তাই না? মেসেজ দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। কোথায় স্যার মেসেজ দেওয়ার জায়গাটাই তো নাই স্যার, মেসেজ আছে, মাইক্রোসফট। তারপর যার প্রোফাইলে মেসেজ দেওয়ার জায়গা আছে তার এখানে মেসেজের একটা অপশন থাকবে, একটা মানে মেসেজের চিহ্ন থাকবে দেয়া, ঠিক আছে? তবে আপনি যাকে ফলো করছেন, যে আপনাকে ফলো করছে, অবশ্যই তার ওইখানে মেসেজের জায়গা আছে দেয়া, ঠিক আছে? আপনি আচ্ছা দেখেন যে তার নামের পাশে নিচে মেসেজের একটা আইকন থাকে। মানে যখন আমাকেও সে ফলো করবে তখন আমি মেসেজটা দিতে পারবো, তার আগে তো পারবো না? তার আগে অনেকে আছে পাবলিক করে রাখে, দিতে পারবেন আপনি তাকে মেসেজ, ঠিক আছে? যাদের প্রোফাইলে পাবলিক করা আছে তাদেরকে দেওয়া যায়, কিন্তু অনেকেই আছে যারা হাইড করে রাখে, যে আমি চাই না, আমি যাদেরকে ফলো করি না তারা আমাকে মেসেজ করুক, এই জন্য এটা অফ করে রাখে। তো যারা অফ করে রাখে তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন না। সমস্যাটা হচ্ছে যে স্যার, এতদিন ধরে আমি তো খালি ইউটিউবেরই অ্যাডভার্টাইজ করতেছিলাম, মার্কেটিং সবগুলো খালি ওগুলোই আসতেছে, ওদেরকে তো আর আমি ইমেলের জন্য দিতে পারবো না স্যার। সিইও ফাউন্ডার এরকম লিখে সার্চ করেন জি। মার্কেটিং।
আচ্ছা, তাহলে এই ডাটা এন্ট্রির গিগ ক্রিয়েশন করার প্রিপারেশন কে কে নিয়েছেন? ডাটা এন্ট্রির গিগটা পাবলিশ করার প্রিপারেশন কে কে নিয়েছেন? একটু দেখেছেন কে কে? যে রাতে একটু দেখি আমি ডাটা এন্ট্রির কাজ কীভাবে করতে হয় বা মানুষজন কীভাবে গিগ ক্রিয়েট করে রেখেছে, একটু দেখি তো কে কে করেছেন। গিগ না হয় আপনি আজকে পাবলিশ না করেন, আপনি ড্রাফটস করে রাখিয়ে দিলেন, ঠিক আছে, শেষে পাবলিশ করলেন একদম, বা কিছুদিন পরে কিছু পাবলিশ রিসার্চ করলেন। করা হয়েছে আর কি, রিসার্চ করে দেখতেছি। জি, তো রিসার্চ কে কে করেছেন বলেন তো? গতকালকে ট্রাই করেছেন, দেখেছেন রিসার্চ করে যে ডাটা এন্ট্রিতে মানুষজন কি কাজ দেয় না দেয় সেগুলো আপনি পারেন কি না? করেননি? তাহলে আজকে কিভাবে করবেন কাজ? করেছি ভাইয়া কিছুটা, ওকে। এই গিগটা হচ্ছে ডাটা এন্ট্রির যে গিগটা, এই গিগটা দেখা যায় মানুষজন তাদের ফার্স্ট গিগ করে, প্রথম গিগ, তাদের লাইফের প্রথম গিগ বা তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম গিগ করে ডাটা এন্ট্রিটা, ঠিক আছে। কিন্তু আমি একটা সিস্টেমেটিক প্রসেসে আপনাদের সাথে গিয়েছি, সেই জন্য আমি এটাকে অনেক পিছনে নিয়ে গেছি। না হলে আমি প্রথমেই এটা দিয়ে স্টার্ট করতাম, আমি চাইনি এটা দিয়ে স্টার্ট করি। আমি চেয়েছি প্রথমে আপনারা যাতে আপনাদের গিগটা মার্কেটিং করা আগে শিখেন, আগে যেন আপনারা সার্ভিস মার্কেটিং করা শিখেন। যদি সার্ভিস মার্কেটিং করা না শিখেন, সেই ক্ষেত্রে আপনার গিগটা ক্রিয়েট করে আমার কোনো লাভ হবে না, ওকে। মনে করেন আমি আপনাকে এই যে এই প্রথমেই ডাটা এন্ট্রি শিখালাম, ডাটা এন্ট্রি শিখিয়ে আমি আপনাকে গিগটা পাবলিশ করা দিলাম, কিন্তু ওই গিগটা তো মার্কেটিং করতে হবে, তাই না? মার্কেটিং করতে হলে আমার সোশ্যাল মিডিয়া সাইটসগুলো সম্বন্ধে আগে জানতে হবে। তো সোশ্যাল মিডিয়া সাইট সম্বন্ধে আগে জানবো, সেগুলোতে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টগুলো অপটিমাইজ করব, অ্যাকাউন্ট অপটিমাইজ করে সেইগুলোতে মার্কেটিং কীভাবে করতে হয় সেটা শিখবো। এই শিখতে শিখতে দেখবেন আপনার ডাটা এন্ট্রির গিগটা আপনার পুরাতন হয়ে গেছে। আপনার ডাটা এন্ট্রির গিগটা যখন আসলে মার্কেটিং করার কথা ছিল, তখন আপনি মার্কেটিং করতে পারছেন না, বাট আলটিমেটলি তখন আপনার মার্কেটিং করা হচ্ছে না। এই জন্য আমি কি করলাম, আমি আগে আপনাদেরকে কীভাবে মার্কেটিং করতে হবে আপনাদের সার্ভিসটা সেটা আগে শিখালাম। আগে ওই যে জায়গায় গিয়ে আপনি মার্কেটিং করবেন সেই প্লেসটা সম্বন্ধে আগে জানেন, সেই প্লেসটা সম্বন্ধে আগে বুঝেন, সেই প্লেসে আপনার ব্যবহার কীরকম করতে হবে সেটা আগে জানেন আপনি, এরপরে আমরা সার্ভিসে যাব, ঠিক আছে। তো আমি সব কিছু একটা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা ক্রম মেনটেন করে আমি আপনাদেরকে শিখেছি, ঠিক আছে। তো এখন ক্রমটা আমাদের শেষের পথে চলে আসছে, আমরা আর বাকি 7টা ক্লাস বাকি আছে। এই 7টা ক্লাসের মধ্যে আমাদের গিগ বাকি আছে, আমি যেটা বলেছিলাম তাই সেই হিসাবে গিগ বাকি আছে আরও 2টা, ঠিক আছে। 2টা গিগ বাকি আছে, যদি আমরা এই ডাটা এন্ট্রিটা করে ফেলি তাহলে এটা ছাড়া আর 2টা গিগ বাকি থাকবে। 2টা গিগের মধ্যে একটা আপনারা করবেন অ্যাড নিয়ে, আর একটা করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে, ঠিক আছে। এই 2টা যদি করে নেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এরপরে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন কাজটা করবেন। মনে করেন আপনি উত্তম ভাই কাজ পেয়েছে ইউটিউব এসইওতে, সে যদি চিন্তা করে যে না আমি ডিজিটাল মার্কেটিংয়ের আর কোনো সেক্টর নিয়ে কাজ করবো না, আমি শুধু ইউটিউব এসইও নিয়ে কাজ করব, তখন সেই ইউটিউবের ভিডিও কীভাবে প্রমোশন করে, ইউটিউবে ভিডিও কীভাবে অ্যাড দিতে হয় ফেসবুক থেকে, এরকম, তারপর হচ্ছে ইউটিউবে কীভাবে সাবস্ক্রাইবার বানাতে হয়, বা ইউটিউবে চ্যানেল ক্রিয়েশন করতে হয়, এই ইউটিউব নিয়ে সম্পূর্ণ সে 7টা গিগ করে ফেললো, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে না আপনি শুধু ইমেল লিস্ট কালেকশন করবেন, লিড জেনারেশন করবেন, আর কিছুই করবেন না, তখন আপনি জাস্ট ইমেল লিস্ট বিভিন্ন ঘুরায় পেছায় ইমেল লিস্ট কালেকশনের জন্য আপনি অর্ডার কী করে নিলেন, গিগ ক্রিয়েট করলেন, আপনি ওইখান থেকে লিড জেনারেশনের কিছু গিগ ক্রিয়েট করলেন, ডাটা এন্ট্রির একটা টাচ রাখলেন, কারণ যেহেতু এটা ডাটা এন্ট্রিটা এটার মধ্যে আশেপাশে পড়ে, তো আপনি ডাটা এন্ট্রির একটা টাস্ক আপনি ওইখানে রাখলেন, ঠিক আছে। এই 3টা টাস্ক মিলাই মনে করেন আপনি একটা এই প্রোফাইল আপনি সেট আপ করলেন, আপনার প্রোফাইলটাকে সাজালেন, ঠিক আছে। সো এটা পরবর্তীতে করবেন, কিন্তু আশা করা যায় আপনার ক্লাস শেষ হওয়ার আগে আপনাদের সবগুলো গিগ যেন পাবলিশ হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আপনাদের গিগ বলেছিলাম আমি যে সব কিছু রেডি করে রাখি, যদি পাবলিশ করলে করেন, না করলে করার দরকার নেই, আপনি আগামী কালকে বা পরশু দিন আপনি করেন গিগটা পাবলিশ, ঠিক আছে। আমাদের B2B লিড জেনারেশনের গিগটা আমাদের বেশি দিন হয়নি, সেটা মার্কেটিং করতে হবে, এবং এখন তো আমাদের হাতে সময়ও কম, এবং আমাদের মার্কেটিং দ্রুত করতে হবে, এবং গিগগুলো আগে পাবলিশ করতে হবে, এরপরে আপনি মার্কেটিং করেন, আস্তে ধীরে আপনি মার্কেটিং করেন, তবে আগে আমাদের গিগগুলো পাবলিশ করতে হবে, ঠিক আছে।
স্যার জি স্যার আমি যদি খালি লাস্টলি আর কি ডাটা এন্ট্রিটা করার পর আর যদি পাবলিশ না করি সমস্যা আছে ওগুলো তো পারবো না স্যার না অতগুলো তো মাথায় নিতে পারছি সমস্যা না নাই সমস্যা নাই সমস্যা নাই। আপনি আচ্ছা। যদি পাবলিশ না করেন, শেষের গিকটা যদি আপনি পাবলিশ না করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। মানে এই সোশ্যাল মিডিয়া ওটাও করবো না স্যার, ওটাও মানে কাজই তো করতে পারবো না স্যার ওগুলো অতগুলো, আচ্ছা তাহলে আপনার ডাটা লাগবে, এন্ট্রিটাই লাস্টলি আপনার করবো যদি আর না কি। লাগে, আপনি না পারেন, তাহলে আপনার বাদ দিয়ে দেন, আপনার করার দরকার নেই, ঠিক আছে? তবে যেগুলো করেছেন সেগুলোতে যেন আপনার মানে কি থাকে, পারফরমেন্স হ্যাঁ। ভালো থাকে, এবং সেগুলো যেন আপনার পারফরমেন্স দেখাতে পারেন আপনি, যে আপনার এই পারফরমেন্সটা, এটাতে এরকম ভালো পারফরমেন্স আপনার, ঠিক আছে? জি আর দেখা যায় যদি পরবর্তীতে আপনি ডাটা এন্ট্রি গিগও করলেন না, আপনি এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করলেন না, অ্যাডস করলেন না, কিছুই করলেন না, আপনার অন্যগুলোতে কোনো অর্ডার নাই, কোনো রিভিউ নাই, মনে করেন আপনার মার্কেটিং ইমপ্রেশন খুব কেমন একটা ভালো না, তখন আবার সমস্যা গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? হ্যাঁ। আরেকটা জিনিস স্যার, আমরা তো ওই ফাইবারে তো করছি এগুলো, এখন আমরা কি যে আপওয়ার্কে স্যার দেখি লিঙ্কডইনে জি যখন মার্কেটিং করি অনেক সার্টিফিকেট দেখায় জি অনেকেরই, জি জি তা আপওয়ার্ক স্যার আমাদের এখন হ্যাঁ, করলে আমরা ভালো হবে। করব, আমরা যাব, আমরা অন্যান্য মার্কেট প্লেসগুলোতেও যাব, আমরা শেষের দিকে 2-3টা ক্লাস বা 2টা বা 3টা ক্লাস থাকবে জাস্ট ওইগুলাতে, ঠিক আছে? 2টা ক্লাস হয়তো বা থাকবে জাস্ট ওইগুলাতে, আপনারা অন্যান্য মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন এবং কীভাবে সেটা সেই মার্কেট প্লেসগুলো ওয়ার্ক করে সেই বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করব, ঠিক আছে? কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করে দিব আপনাদের সবাইকে, আপনারা যেন পরবর্তীতে নিজে থেকে সেইখানে কাজগুলো করতে পারেন। তবে ফাইবারে যেরকম মনে করেন খুব একটা সময় দিতে হয়, একটা গিগ তৈরি করতে হয়, ছবি এডিট করতে হয়, বিভিন্ন বিষয় করতে হয়, ওইগুলোতে খুব একটা এরকম করতে হয় না, ঠিক আছে? এই জন্য সময় লাগবে না খুব একটা বেশি, আপনারা দেখে বুঝতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনাকে প্রথমে ফাইবারেই সময় দিতে হবে, যেহেতু আপনার ফাইবারটা নিয়ে এতদিন ক্লাস করেছেন, ফাইবারই আপনাদেরকে বেশি সময় দিতে হবে, এবং ফাইবারটাকে আপনার ভালো করে আপনার ইউটিলাইজ করতে হবে। আপনি যদি ফাইবারকেই ভালো করে ইউটিলাইজ করেন, তাহলে আপনার অন্য সার্ভিসে আপনি অন্য মার্কেট প্লেসে আপনি যেতেই পারবেন না, আপনার এত সময় থাকবে না বা এত সময় পাবেন না যে আপনি বলবেন ফাইবারই আমি কাজ করে কুল পাচ্ছি না, আমি ওইটাতে কীভাবে যাবো, ঠিক আছে? বা ফাইবারেই আমি আপনার আসলে নক খুঁজে কী করতে পারছি না, মানে এই ঠিকঠাক মতো আমি রিপ্লাই করতে পারছি না, আমি কীভাবে কিসে যাব, আপওয়ার্কে যাব, কীভাবে ফ্রিল্যান্সারে যাব? ওকে, তো নিউবিদের জন্য, নতুন যারা আছে তাদের জন্য, যারা মনে করেন কম স্কিলে কাজ করতে চায়, তাদের জন্য ফাইবারটা আইডিয়াল, ঠিক আছে? ফাইবারটা আইডিয়াল, ফাইবারে কাজ করা মনে করেন ইজি। যারা মোটামুটি একটু এই যে গ্রাফিক্সের কাজ বললাম, ওই যে কানভা দিয়ে আমরা একটা গিগ ইমেজ তৈরি করতেছি সবাই, এই কাজটা যারা যারা আমরা পারি মোটামুটি এরা ফাইবারের যোগ্য, বা এরা ফাইবারে কাজ করার যোগ্য, ঠিক আছে? জি স্যার, আর হচ্ছে আমাদের যে ওই পেওনিয়ারে অ্যাকাউন্টটা যে ওটাও বাকি আছে স্যার ওইটা তো কাজগুলো। বলেছিলাম আজকে করার জন্য, আজকেই তো বলেছিলাম রবিবার করব, আজকে তো শেষের দিকে বলেছিলাম যে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা করে দিব। তো আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট রেডি আছে সবার? সবার কি অ্যাকাউন্ট রেডি আছে যাদের ছিল? হ্যাঁ ভাইয়া, না, রেডি তো আছে স্যার ওগুলো। পেওনিয়ারের অ্যাকাউন্ট তো মাহবুব আপু, হাবিব আপু, আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট করেননি ওই দিন না করলেন? তারপরে আর কোনো কাজ নেই স্যার। না, তারপরে এখন আর কোনো কাজ নেই আপাতত। আপনি এখন কিন্তু পেওনিয়ার থেকে আমরা টাকাটা মানে তুলবো কেমন করে বা কিভাবে আসবে ওইগুলো বলেন নি স্যার। তো এগুলো তো টাকা আসতে আগে তো আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, না হলে তো আপনি তুলতে পারবেন না, ঠিক আছে? টাকা তো আপনাকে আর্ন করতে হবে আগে, আর্ন না করলে তো দেখাতে পারবো না। এই যে আজকে সকালের বেচে একজন আর্ন করলো, ওই যে শিফাত রানা আর্ন করলো, শিফাত রানাকে দেখাই দিলাম যে কীভাবে উইথড্র করতে হয়, সে তার ফাইবার অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে গেছে টাকা, ঠিক আছে? তো সবাই দেখে ফেলছে। আপনাদের ক্লাসে যদি এরকম কেউ থাকেন, যে আপনাদের এরকম কেউ আছে যে অলরেডি আর্ন করেছে এবং পেমেন্টটা ক্লিয়ারও হয়ে গেছে, তার কাজটা আমি দেখাতে পারবো। $25 উপরে হতে হবে। উত্তম ভাইয়ের তো মনে হয় আছে ভাই এরকম। উত্তম ভাইয়েরটা কি ক্লিয়ারেন্স হয়েছে? উত্তম ভাইয়ের 15 দিন হয়ে গেছে কাজের। উত্তম ভাই কি $25 বেশি ক্লিয়ারেন্স হয়েছে উত্তম ভাই? না ভাই না, $20 দেখতেছি। না, হয়নি। তাহলে $25 উপর না হলে তো হবে না, ঠিক আছে? না ভাই, আজ যেটা আসছে বর্তমান পেন্ডিং এ আছে $68 বুঝছেন ভাই, আর আর্নিং সেপ্টেম্বরে যেটা আছে এটা $28 দেখাচ্ছে, আর কিন্তু অ্যাক্টিভ ডলার তো দেখাচ্ছে না। আপনার এখানে একটাও এখনো ক্লিয়ার হয়নি, এর জন্য দেখাচ্ছে না। না হলে আপনার নামের পাশে আপনার যে ছবিটা আছে ডান পাশে, এই ছবির পাশে একটা অ্যামাউন্ট দেখাবে, ঠিক আছে? আমার পার্সোনালে জিরো দেখাচ্ছে ভাই। হ্যাঁ, পার্সোনাল ব্যালেন্স 0, মানে আপনার এখন পর্যন্ত ক্লিয়ারেন্স হয়নি। আপনি ক্লিয়ারেন্স দেখতে পারবেন কোন জায়গায়, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি
উত্তম একটা স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে স্যার বললে যে আমরা বুঝতে পারবো। আমি দেখাই দিচ্ছি, উত্তম ভাই শেয়ার করতে হবে না। আপনি আপনার প্রোফাইলে যাবেন, আপনার আর্নিংসে যাবেন। আর্নিংসে যে এখানে দেখতে পারবেন যে আপনার কতগুলা পেন্ডিংয়ে আছে। এই দেখেন পেন্ডিংয়ে আমার অনেকগুলো পেন্ডিংয়ে আছে, দেখতে পাচ্ছি আমার অনেকগুলো পেন্ডিংয়ে আছে। আমি গতকালকে এখানে শুধু $160 একটা এই ট্রানজ্যাকশন করেছি, এখানে দেখাচ্ছে আমি উইথড্র করে ফেলছি এটা, ঠিক আছে। কিন্তু বাকিগুলো আমার এখানে 5টা আরও ট্রানজ্যাকশন আছে পেন্ডিংয়ে, এখনও ক্লিয়ার হয়নি সেটা, ঠিক আছে। এই দেখেন ক্লিয়ার পেন্ডিংয়ে আছে, দেখাচ্ছে আমার 18 সেপ্টেম্বর সেটা ক্লিয়ার হবে, ঠিক আছে। 18 সেপ্টেম্বর সেটা ক্লিয়ার হবে, এই যে 18 সেপ্টেম্বর ক্লিয়ার হবে, 10 সেপ্টেম্বরে ক্লিয়ার হবে, এটা 8 সেপ্টেম্বরে হবে, এটা 7 সেপ্টেম্বরে হবে, মানে এটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে $12 একটা অর্ডার আছে, এটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে এখানে যেটা আছে, ঠিক আছে। আর $8 এই আরেকটা আছে এখানে 8 তারিখে, মানে আগামীকালকে ক্লিয়ার হবে $32। তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে 10 তারিখে ক্লিয়ার হবে $10। তারপরে হচ্ছে এটা 10 তারিখে ক্লিয়ার হবে $40, ঠিক আছে। 18 তারিখে ক্লিয়ার, 20 তারিখে, 18 তারিখে ক্লিয়ার হবে $16, ঠিক আছে। তো এই বিষয়গুলো, ভাইয়া জি বলেন। আমাদের যদি $25 না হয় হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? $25 না হলে তো আপনি আর্ন কি করতে উইথড্র করতে পারবেন না হ্যাঁ, $25। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কারণ আর অর্ডারে পাচ্ছে না, আমার অ্যাকাউন্টে $20 পড়ে আছে। কিছু করার নাই আপনার। আহ, ঝামেলা তো। কাজ তো অবশ্যই পাবেন, যেহেতু আপনি একবার পেয়েছেন আরো পাবেন, সমস্যা নাই। স্যার ফাইবার ছাড়া অন্যান্য ওই যে আপওয়ার্কে যদি আমরা অ্যাকাউন্ট খুলি তখনও কি স্যার এরকম করে মার্কেটিং করতে হবে স্যার? মার্কেটিং, মার্কেটিং হ্যাঁ হ্যাঁ মার্কেটিং ওরকম করতে হবে, তবে ফাইবারে বেশি মার্কেটিং করতে হয়। ফাইবারে মার্কেটিং, সোশ্যাল মার্কেটিংটা ফাইবারে বেশি করতে হয়, অন্যগুলোতে খুব একটা বেশি মার্কেটিং করতে হয় না। তবে আপনার স্কিল ভালো থাকতে হবে ওইখানে, আপনার স্কিল ভালো থাকতে হবে, আপনার কাজ ভালো থাকতে হবে, আপনার পোর্টফোলিও স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, যে আপনি যে কাজ করেছেন সেই কাজের এক্সাম্পলটা যেন একদম খুব সুন্দর হয়, দেখে যেন একদম পছন্দ করে একজন, এবং সাথে সাথে আপনাকে কাজটা দিয়ে দেয়, ঠিক আছে। বিট যখন করবেন আপনি freelancer.com এ বিট যখন করবেন তখন আপনার কাজের কোয়ালিটি যেন খুব ভালো থাকে। এখন আপনি যদি সেই বিষয়গুলো দেখেন, আমি যদি আপনাদেরকে ওইখানে নিয়ে যাই প্রথমেই, আপনারা তো আপনাদের কাছে কোনো স্কিল নাই, আপনাদের কাছে কোনো স্কিলই নাই, তাহলে আপনি ওইখানে গিয়ে কী করবেন? আপওয়ার্কে, ফাইবারে গিয়ে আপনি কি, এই যে আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে গিয়ে আপনার তো কোনো কাজ নেই, আলটিমেটলি আপনি বসে থাকতে হবে। আপনার বিট করলে দেখা যাবে আপনি বিট করতেই পারছেন না, আপনার বিট করার যোগ্যতাই নেই, কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি বিট কীভাবে করবেন? ওইখানে বলে দিচ্ছে যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স প্রার্থীরা তাদের পোর্টফোলিও সহ বিট করেন, ঠিক আছে। এর মধ্যে এই আপওয়ার্কে কিন্তু আপনার স্কিল দিতে হয়। স্যার কথা কাটে কেটে যাচ্ছে। আমার কথা কি কেটে কেটে আসছে আপনাদের কাছে? স্যার কি বললেন কিছু শোনা গেল না স্যার। ভাই একটু কাটা কাটা আসছে। আচ্ছা, না, ক্লিয়ার পাচ্ছি তো। না, না, আমার তো কথা ক্লিয়ার যাওয়ার কথা, কারণ আমি তো এই ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি। আচ্ছা, এবার ঠিক হচ্ছে। ক্লিয়ার আসতেছে স্যার, হ্যাঁ ক্লিয়ার পাচ্ছি। হ্যাঁ, Clear আসতেছে। আপনাদের ইন্টারনেটে মনে হয় প্রবলেম। আচ্ছা, এনিওয়েজ আমি বলেছি যে আপনাকে কিন্তু আপওয়ার্কে গেলে আপনার অনেকগুলো স্কিল থাকতে হবে, ঠিক আছে। আপনি স্কিল ছাড়া কিন্তু আপওয়ার্কে গিয়ে আপনার আলটিমেটলি লাভ হবে না। আপনার যদি কোনো স্কিল নাই থাকে, আপনি একদম নিউবি হিসেবে ওইখানে গিয়ে কিছু করতে পারবেন না। মনে করেন আপনি যে শুধুমাত্র ডাটা এন্ট্রি কাজ পারেন, বা শুধুমাত্র মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি শিখেছেন, ওইখানে শিখার আগে বা শিখেছেন ওই সময় আপনার আসলে আলটিমেটলি গিয়ে লাভ হবে না। আপনি 4-5টা স্কিল যদি ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করে তারপরে আপনি আপওয়ার্কে যান, সেটা আপনার জন্য উপকার হবে, ঠিক আছে। তবে আপনারা যেহেতু এখনো প্রাইমারি স্টেজে আছেন, আমি আপনাদেরকে অন্যান্য মার্কেট প্লেস মানে কি করব না, রিকমেন্ড করব না। আমি বলবো না যে আপনারা অন্যান্য মার্কেট প্লেসে যান, কারণ ওই যে আপনার এই ডাইভারশনটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে। আপনার ডাইভারশনটা হচ্ছে কি যে আপনার টাকা ইনকাম করাতে চলে যাবে, কিন্তু প্রথমে আমাদের আগে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা প্রোফাইলকে দাঁড় করাতে হবে। আপনি যখন প্রোফাইল একটা দাঁড় করাবেন, ফাইবারে যখন আপনারা আছেন, আপনারা যখন এখন ফাইবারে একটা প্রোফাইল দাঁড় করবেন, তখন অটোমেটিক্যালি আপনার কাছে অনেকগুলো পোর্টফোলিও চলে আসবে। সেই পোর্টফোলিও দিয়ে আপনি কিন্তু এই আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, ওইগুলোতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার একটা স্ট্রং অ্যাকাউন্ট নিয়ে আপনি ওইখানে যাচ্ছেন, স্ট্রং একটা প্রোফাইল নিয়ে আপনি ওইখানে যাচ্ছেন, সো আপনি ওইখানে গিয়ে তখন আপনি শাইন করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি মনে করেন আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করেন, আপনার ভাই ফাইবারে একটা গিগে এখন পর্যন্ত র্যাঙ্ক করেনি। ফাইবারে যদি আপনার একটা অ্যাকাউন্টই একটা গিগই র্যাঙ্ক না করে, তাহলে আপনি পরবর্তীতে আপনি অন্য জায়গায় গিয়ে কী করবেন? আলটিমেটলি আপনার দেখা যাবে যে আপনি ফাইবারে এখন মার্কেটিং করতেছেন, আপনি আপওয়ার্কেরও মার্কেটিং করতে হচ্ছে, বা আপনার আপওয়ার্কের জন্য কাজ করতে হচ্ছে, সব কিছু মিলিয়ে দেখবেন আপনার ফলাফল জিরো, আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না।
আগে আপনার ফাইবার প্রোফাইলটাকে আপনি ভালো করেন, ফাইবার প্রোফাইলটাকে একটা স্ট্রং প্রোফাইল করেন, একটু মানে কিছু অর্ডার টর্ডার পান, পেয়ে আপনি একটু মোটামুটি সাকসেসফুল হন, তারপরে আপনি মুভ করেন। ঠিক আছে, মুভ করেন মানে আপনি ফাইবারটাও থাকলো, ফাইবারও কাজ করলেন, পাশাপাশি আপনি আপওয়ার্কে দেখলেন যে এই কাজটা বা আমি যেই কাজটা পাচ্ছি বেশি বেশি, এই কাজটা আপওয়ার্কে করা যায় কিনা ওইটা দেখেন। ঠিক আছে, এমন না যে আপনি ফাইবারে কাজ পাচ্ছেন না, আপনাদের মধ্যে অনেকেই এখনও কিন্তু ফাইবারে কাজ পায়নি। এমন না যে আপনি ফাইবারে কাজ পাচ্ছেন না বলে আপনি এই ফ্রিল্যান্সারে গিয়ে আপনি মনে করেন আপওয়ার্কে গিয়ে কাজ পেয়ে যাবেন, এরকম না কিন্তু। যাক ঠিক আছে, এখন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে আমাদের যেহেতু ডাটা এন্ট্রির কাজ আমরা শিখেছি, ডাটা এন্ট্রির কাজটা আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে বা আমাদের সার্ভিস ক্রিয়েট করতে হবে ডাটা এন্ট্রিতে। ঠিক আছে, আমি আপনাদেরকে গতকালকে বলেছি, আজকেও বলছি যে ডাটা এন্ট্রিতে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কী চাচ্ছে। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে আলটিমেটলি কী চাচ্ছে। সে আপনার কাছ থেকে চাচ্ছে যে আপনি তাকে কী সার্ভিস দিবেন বা আপনি কী কাজটা করে দিবেন। একদম ইজি টাস্ক থেকে অনেক কঠিন টাস্ক আসে। ঠিক আছে, একটা টাস্ক গতকালকে দেখলাম একজন পেলো যে তাকে দিয়েছে 50টা নাম দিয়েছে। ঠিক আছে, নামগুলো এলোমেলো করে দেয়া, একটা পিডিএফ ফাইল দিয়েছে, ওইখানে মনে করেন প্রথমে আসার কথা ছিল আবুল, এরপরে আসার কথা ছিল বাবুল, মানে এ বি এরকম করে আসার কথা ছিল, মানে অ্যালফাবেটিক্যালি কী করার সর্ট করার কথা ছিল, কিন্তু তার ফাইলটা এরকম হয়ে গেছে, প্রথমে আসছে মফিজ, এরপরে আসছে কুদ্দুস, এরপরে আসছে আবুল, মানে এরকম আসছে আর কি, এম কে এ এরকম একটু এলোমেলো হয়ে আসছে। প্রথমে আবুল আসার কথা ছিল, সেটা আসছে না। তো এই ফাইলটা উনি একটা ফ্রিল্যান্সারকে দিয়েছেন, 50টা নাম, এখানে এটা $5 দিয়ে একটা কাজ দিয়েছেন উনি, যে আপনি কাইন্ডলি এটা ওয়ার্ড ফাইলে আমাকে টাইপ করে দেন এবং সবগুলো নাম যেন অ্যালফাবেটিক্যালি অর্ডার করা থাকে, মানে সবগুলো যেন এ বি সি ডি এরকম একটা অর্ডার করা থাকে, আপনি আমাকে অর্ডার করে ফাইলটা দিয়ে দেন, সুন্দর করে একটু ম্যানেজ করে আপনি ফাইলটা আমাকে সাবমিট করে দেন। এইগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। ঠিক আছে, আপনাকে একটা ফাইল দিয়ে দিছে, পিডিএফ একটা ফাইল দিছে, সেই পিডিএফ ফাইলটা আপনি উনার ইচ্ছা মতো বা উনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি সর্ট করে দিলেন। ঠিক আছে, আরও অনেকগুলো বিষয় আছে এখানে, আমি বলেছি কঠিন থেকে সহজ থেকে কঠিন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি যে কঠিন কী কী আসতে পারে। আপনি মনে করেন একটা ফর্ম ক্রিয়েট করতে পারেন, বা ফর্ম ক্রিয়েট করে ফর্মে কাজ করাটা বলতে পারে। একটা ওয়েবসাইটে নিজস্ব সাইন আপ ফর্ম থাকতে পারে, যে আমার ওয়েবসাইটের একটা নিজস্ব সাইন আপ ফর্ম আছে, আমার এখানে আমার যে ক্লায়েন্টরা আছে বা আমার যে কাস্টমাররা আছে বা আমার যে মনে করেন এমপ্লয়িরা আছে, তারা এখানে এই ফর্মটা ফিল আপ করে আমার ওয়েবসাইটে ঢুকতে হয়। সাইন আপ ফর্ম যেটা আমরা ফিল আপ করি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন সাইন আপ ফর্ম ফিল আপ করি। তো এরকম মনে করেন একটা সাইন আপ ফর্ম আপনাকে দিয়ে দিল এবং বলল যে সাইন আপ প্রেজেন্টেশন দেখা যায় না আপু, প্রেজেন্টেশন আমার হচ্ছে না, আমি করছি না প্রেজেন্টেশন, তারপরেও মানে অন আছে, আপনার দেখার কথা, আপনার মনে হয় এই কেটে তারপরেও আবার আসতে হবে। ঠিক আছে, জি সাইন আপ ফর্মের কথা বললাম, যে মনে করেন আপনাকে একটা ব্যাংক তাদের অনলাইনে সাইন আপ ফর্মটা দিয়ে দিল, একটা লিঙ্ক দিয়ে দিল, যে আপনি আমার ফিজিক্যাল যে ফাইলটা আছে বা আমার যে ফাইলটা আমার হাতে আছে, যেখানে হাতে লেখা ফর্ম আছে, সেই হাতে লেখা ফর্মগুলো আপনি জাস্ট ওই অনলাইনে ডাটা এন্ট্রি করে সাবমিট করে দেন, যেটা আমরা গতকালকে করেছি সবাই। এই কাজটা করে দেন, একটা গুগল ফর্ম বলেন আর তাদের ওয়েবসাইটের ফর্ম বলেন, যে কোনো একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিল, সেই লিঙ্ক থেকে আপনি কাজটা করলেন বা সেই লিঙ্ক থেকে আপনি সাবমিটটা করে দিলেন, তাদের ডাটা বেসে গিয়ে সেটা জমা হয়ে গেল। ঠিক আছে, অথবা আপনাকে বললো যে আপনি সাবমিট করেন, করার পরে এক্সেল ফাইলে করে আমাকে সবগুলা দিয়ে দিবেন। তো আপনি জাস্ট গতকালকে যেরকম আমরা করলাম 50টা রেসপন্ড আমরা রেকর্ড করলাম, তারপরে আমরা ওইটাকে কী করলাম, এই যে সিএসভি ফাইল বা এক্সেল ফাইল করলাম, এক্সেল ফাইল করে ওইটা সাবমিট করলাম। তো এরকম সেম মনে করেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, একটা গুগল ফর্মের লিঙ্ক দিচ্ছি, আপনি ওইখানে আমার 50টা এমপ্লয়ির ডাটা জাস্ট ইনপুট করবেন, আমি আপনাকে সেটার জন্য $10 দিব। ঠিক আছে, তো আপনি ফর্মের লিঙ্কটা তার কাছ থেকে বুঝে নিলেন, তার যে এমপ্লয়ি লিস্ট আছে। বলেন বলেন ভাই, এখানে কি ওরা ওই লিংক দেওয়ার সময় কি ওরা কোলাবরেট করে দিবে না আমাদের এখান থেকে তৈরি করে দিয়ে দিতে হবে? কোলাবরেট যদি না করে তাহলে আপনি কাজ করবেন কিভাবে?
কোলাবোরেট তো অবশ্যই করে দিবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যদি আপনাকে কোলাবোরেট না করে দেয় তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি সাবমিট করতে পারবেন কিন্তু রেসপন্স রেকর্ড করতে পারবেন না। সেটাই। আপনাকে যদি বলে যে আপনি রেসপন্স রেকর্ড করে সেই রেসপন্সগুলো আমাকে সিএসভি ফাইল বা আপনি এক্সেল ফাইল করে আমাকে দিবেন, বা আপনি যেগুলো কাজ করেছেন সেগুলো আপনি এক্সেল ফাইলটাও আমাকে দিবেন, এরকম যদি আপনাকে বলে তাহলে তো আপনি আমাকে অবশ্যই কোলাবোরেটর বানায় দিবে। আর যদি দেখা যায় কোলাবোরেটর না বানায় দেয়, তাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কোলাবোরেশন বানানোর কোনো সিস্টেম নাই। যদি ওয়েবসাইটের সাইন আপ ফর্ম থাকে সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট বলবে আপনি জাস্ট ডাটাটা এন্ট্রি করেন, আমি দেখে নিব যে আপনি এন্ট্রি করেছেন কিনা ঠিকঠাক মতো, ঠিক আছে? তো আপনি মনে করেন রেসপন্স রেকর্ড করলেন 500টা, তখন অটোমেটিক্যালি ঠিক আছে। উনি পেয়ে যাবে এটা যে আপনি 500টা রেসপন্স রেকর্ড করেছেন, ঠিক আছে? তো আপনি কিছু দেখাচ্ছেন স্যার? না আপু আমি কিছু দেখাচ্ছি না। তো এখন বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে আমাদেরকে বুঝতে হবে যে সে কি চাচ্ছে বা তার রিকোয়ারমেন্টসটা আলটিমেটলি কি, এখানে সে কি চাচ্ছে। সে কি আমার কাছ থেকে চাচ্ছে যে আমি তার ওয়ার্ড ফাইলটাকে পিডিএফে করে দিই? সে কি আমাকে চাচ্ছে যে আমি তাকে সে ওয়ার্ড ফাইলে একটা মনে করেন গ্রাফ চার্ট তৈরি করবে এক্সেলে, এই ওয়ার্ড ফাইলে তার একটা এক্সেল ফাইলে আমাকে দিয়ে দিবে, আমি কি এটাকে গ্রাফ চার্ট করবো নাকি কিউর করবো, সেটা তার কাছ থেকে বুঝতে হবে আগে। বুঝে আপনার যে স্কিলটা আছে, আপনি মনে করেন অফিস অ্যাপ্লিকেশনের উপর একটা কোর্স করেছিলেন 3 মাসের, আপনার সার্টিফিকেট আছে একটা, ওই কোর্সে আপনি কি কাজ করেছিলেন, এক্সেলের কাজ যদি করে থাকেন তাহলে আপনি এক্সেলের কাজ এখানে করতে পারবেন, যদি আপনাকে হাই অ্যাডভান্স কোনো কাজ দেয়। আর যদিও শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ দেয় যে আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি বা আমি আপনাকে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি হাতে লেখা, আপনি জাস্ট ওইটা এক্সেল ফাইলে ইনপুট করে আমাকে এক্সেল ফাইলটা সাবমিট করবেন, ঠিক আছে? তো সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে আপনার ক্লায়েন্টের উপর, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের উপর, এবং আপনি সেটা পারেন কিনা সেটার উপর। ওকে, তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনারা সবাই পারেন, সব কিছুই পারেন এখানে, জাস্ট আপনার বুঝতে হবে যে কী চাচ্ছে সে। ওকে, তো এখন আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের রিসার্চ করা, যে গিগটা আপনারা কীভাবে পাবলিশ করবেন, কী টাইটেল দিবেন, এবং কেমন আপনাদের গিগটা হবে, কি কি সার্ভিস ইনক্লুড করবেন, কি কি ইনক্লুড করবেন না, গিগ ইমেজটা কেমন হবে, কি ট্যাগ ইউজ করবেন, এই বিষয়গুলো এখন আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো রিসার্চ করবেন আজকে আপনারা, আগামীকালকে আপনারা পাবলিশ করবেন গিগটা, আজকের মধ্যে আপনারা রিসার্চের কাজটা শেষ করে দিতে হবে, সবার রিসার্চ করে কাজটা শেষ করে দিতে হবে আজকের মধ্যে। আর যদি মনে করেন আপনি আজকে পাবলিশ করবে, মানে আগামীকালকে আপনি পাবলিশ করতে চান না গিগটা, সেই ক্ষেত্রে আপনাকে আমি আরেকটা অপশন দিয়ে দিব, আপনি সমস্যা নেই, আপনি গিগটা পাবলিশ করবেন না, শেষ স্টেপে গিয়ে আপনি ক্লোজ করে দেন, সেভ করে ক্লোজ করে দেন, আপনি পরবর্তীতে সেটা পাবলিশ করেন। জাস্ট আমি যেন দেখতে পারি যে আপনি শেষ পেজ পর্যন্ত গিয়েছেন, আপনি পাবলিশ না করেন আপনার ড্রাফট করা গিগটা যেন আমি দেখতে পারি। যদি আপনি চান যে আপনার B2B লিড জেনারেশনের গিগটা এখন আপাতত কিছু দিন মার্কেটিং করবেন এবং পরবর্তীতে আপনি আপনার যে এই ডাটা এন্ট্রি গিগটা পাবলিশ করবেন, এটা যদি করতে চান আপনি, তাহলে আপনি অ্যাটলিস্ট আপনাকে ড্রাফট পর্যন্ত যেতে হবে, ড্রাফটে সেভ করে তারপর আপনি বের হয়ে যান, সমস্যা নেই, পরবর্তীতে পাবলিশ করেন, ঠিক আছে? আর যারা করতে চান তারা তো সমস্যা নেই, আগামীকালকে করে দিতে পারেন, সমস্যা হবে না, আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে করতে চান বা কী করতে চান না করতে। ওকে, তবে ডাটা এন্ট্রি সবাই এক্সেলের কথাই লিখছে কেন জানি বেশি। এক্সেলের কথা লিখছে বেশি, কারণ এক্সেলের সার্ভিসও বেশি। আপনি এক্সেল লিখে ডাটা এন্ট্রি এক্সেল লিখে সার্চ করলে দেখবেন 80 থেকে 90,000 রেজাল্ট আসবে, ঠিক আছে? কারণ এক্সেলের ডাটা এন্ট্রির কাজ খুবই পপুলার এবং দেখা যায় মোটামুটি সবাই পারে সেটা, যে আপনাকে একটা এই মনে করেন পিডিএফ দিয়ে দিচ্ছে, এটা দেখে দেখে আপনি এক্সেলে জাস্ট তুলবেন সেটা, ঠিক আছে? এক্সেলে আপনি মনে করেন ওই যে এমপ্লয়ি লিস্ট আমি আপনাদেরকে দেখাইছিলাম তাদের এই স্টেজ সহ, সেগুলো আপনি এক্সেল ফাইলে করবেন, ঠিক আছে? আমরা কি স্যার এক্সেল ওয়ার্ড দুটোরই কথা উল্লেখ করব? জি জি, সব কিছু উল্লেখ করবেন, আমি সব কিছু বলে দেবো, কী কী উল্লেখ করবেন কী না, এবং সেই কাজগুলো কীভাবে করবেন সব কিছু আজকে বলে দেবো। আপনি জাস্ট মানে একটু নোট করে রাখবেন, মানে মনে করেন যদি আপনি আগামীকালকে ডেসক্রিপশন সব কিছু রেডি রাখতে চান, তাহলে আজকে জাস্ট নোট করে রাখবেন যে আমি কী কী বলি না বলি, তাহলে আজকে রাতে বসে আপনি ডেসক্রিপশন যখন রেডি করবেন তখন সেই বিষয়গুলো আপনার সার্ভিসের মধ্যে আপনি অ্যাড করে রাখবেন, যে আপনি পিডিএফ টু ডক করবেন, পিডিএফ টু এক্সেল করবেন, যা যা আমি বলবো আপনাকে সেগুলো আপনি জাস্ট একটু নোট করে রাখবেন। আপনি আপনার মতো করে একটু এডিট করে সুন্দর করে আপনি ওইটা রেডি করে রাখবেন, ঠিক আছে? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। আমাদের টাইটেলটা কি হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে দেখবেন আমাদের টাইটেলের মেইন কিওয়ার্ডটা হচ্ছে কি, মাইক্রোফোনটা অফ করেন ভাই। আপনাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ডাটা এন্ট্রি। তো আপনি যখন ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন তখন দেখবেন কত আসে রেজাল্ট। আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, তখন দেখতেছি 50,375টা রেজাল্ট আসছে, 50,375টা রেজাল্ট আসছে। তো
তো 50,375টা রেজাল্টের মধ্যে আপনার র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? সো দেখেন এখানে কতটুকু কম্পিটিশন। ডাটা এন্ট্রির কাজ করে 50,000-এর উপরেও মানুষ এই ফাইবার মার্কেট প্লেসে, যেখানে আমরা অন্য গিগ যখন পাবলিশ করেছি আমাদের মেন কিওয়ার্ড লিখে সার্চ করলে হাইয়েস্ট 10 থেকে 15,000 রেজাল্ট আসছে, এর উপরে তো আসেনি, বা মানে ম্যাক্সিমাম যদি আসে তাহলে 20,000 বা 25,000 আসছে মেন কিওয়ার্ডটা লিখে সার্চ করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ডাবল বা এরও বেশি, 50,000-এর উপরে আপনাদের রেজাল্ট আসতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন এখানে কতটুকু কম্পিটিশন। তবে এটাও মাথায় রাখতে হবে আপনাদেরকে যে এখানে কম্পিটিশন যেমন, কাজও কিন্তু বেশি পাওয়া যায়। ডাটা এন্ট্রিতে কাজও কিন্তু বেশি পাওয়া যায়, অনেকগুলো কাজ অ্যাভেলেবল আছে। আপনি দেখবেন 10 নম্বর 15 নম্বর পেজে গেলেও দেখবেন অনেকের 100-র উপরে রিভিউ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কাজ বেশি, সার্ভিস বেশি, সব কিছু মিলাই বেশিটা। ওকে, সেলারও বেশি, বায়ারও বেশি, এটার ডিমান্ডও বেশি কাজের। স্যার আমি একটা গিগ লিংক দিছি, ওটা দেখেন তো। ভাই আমি দেখছি গতকালকে আপনার গিগলিং, ঠিক আছে? গতকালকে সেভ ওটা ঠিক আছে কি একটু চেক করে। দেখছি, সেভও করেছি আমি, ঠিক আছে? তো আপনাদের যে বিষয়টা হচ্ছে এখন যে আপনাদের গিগটা তৈরি করতে হবে, এবং গিগটা তৈরি করার জন্য আপনাদের যে যে ইনফরমেশন দরকার, যে যে রিসার্চ করা দরকার, সেই রিসার্চ আপনাদেরকে করতে হবে। ওকে, তো আমি মনে করেন জাস্ট আমি সিম্পল দেখালাম, ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম, সার্চ করে দেখতে পাচ্ছি আমি এখানে 50,000-এর উপর রেজাল্ট আসছে, ঠিক আছে? তো 50,000-এর উপর রেজাল্ট আসার পর দেখেন এখানে সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড আসতেছে না? আমি সেই কিওয়ার্ডগুলোতে দেখি একটু। এই যে প্রথমে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, এটা যদি আমি আর কিওয়ার্ডটা নিই আমি, তাহলে কত রেজাল্ট আসে? ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ডে লেখার পরে দেখতে পাচ্ছি আমি 13 থেকে 14,000-এর মতো কমে আসছে, মানে 37,000-এ চলে আসছে 50,000 থেকে। এরপরে আমি যদি ডাটা এন্ট্রি এক্সেল ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, তখন দেখতে পাচ্ছি আর বেড়ে গেছে, দেখেন 66,000-এর মতো চলে আসছে এখানে। এরপর ডাটা এন্ট্রি ওয়ার্ক যদি আমি নেই আমার কিটা, এখানেও দেখা যাচ্ছে আরও বেশি বেড়ে যাচ্ছে। তারপর আরও অনেকগুলো আছে, মানে কমানোর কিছু ওয়ে আছে, আমি দেখাই দিচ্ছি কি কোন কোন কিওয়ার্ডে কমে। এখন দেখেন একটা আছে এখানে ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। আপনি যদি এইটা কিওয়ার্ড নেন, যে ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্সটা যদি আপনার মেইন কিওয়ার্ডটা নেন, তাহলে দেখেন আপনার কত আসে, মাত্র 7,000 সার্ভিস আসতেছে। ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স, এটা যদি আপনি সার্চ করেন তাহলে দেখেন কতগুলা রেজাল্ট আসে। যেহেতু এখানে সাজেস্টেডে আসতেছে, এর মানে অবশ্যই মানুষজন সার্চ করতেছে, এটা এই জন্যই আসতেছে যে আমার একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট প্রয়োজন, যে 24 ঘন্টার মধ্যে আমাকে কাজটা করে দিবে। তো ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে 7,000-এর মতো সার্ভিস অ্যাভেলেবল আছে। সো আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা আপনি ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্সটা দিতে পারেন। আরও আছে দেখেন ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, আই উইল ডু ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, এটা কিন্তু খুবই ভালো একটা কিওয়ার্ড, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি। আপনি এটাতে সার্চ করবেন, দেখবেন আরও কম আসবে, দেখেন 2,900 আসছে মাত্র। ফাস্টেস্ট ডাটা এন্ট্রিতে 2,978টা কি আসছে, রেজাল্ট আসছে, ঠিক আছে? সো আপনি কিন্তু এটাও নিতে পারেন, ফাস্টেস্ট, আই উইল ডু ফাস্টেস্ট ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির সাথে কিন্তু আরও অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করা যায়। ডাটা এন্ট্রির সাথে ডাটা স্ক্র্যাপ করা যায়, ডাটা মাইনিং করা যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে পারবেন, আপনি অ্যাডমিন সাপোর্ট অ্যাড করতে পারবেন। এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনি লেজ লাগিয়ে অ্যাড করতে পারেন। কিন্তু প্রথমত আপনার প্রাইমারি কিওয়ার্ডটা যেন হয়, প্রথম 2-3টা কিওয়ার্ডের শব্দের মধ্যে যেন আপনার এই ফাস্টেস্ট ডাটা এন্ট্রিটা থাকে। আই উইল ডু ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, কমা ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, এরকম করে আপনি লং করে দেন, সমস্যা নেই। তবে আপনার ফার্স্ট কিওয়ার্ডটা যেন, যেটাতে র্যাঙ্ক করবে, সেটার জন্য আপনার ফাস্টেস্ট ডাটা এন্ট্রিটা থাকে, বা মোটামুটি ডাটা এন্ট্রিটা থাকে ওয়ার্ডটা। তারপরে আপনি দেখেন অ্যাকিউরেট ডাটা এন্ট্রি একটা আছে, দেখতে পাচ্ছি আমি। অ্যাকিউরেট ডাটা এন্ট্রি 15,000-এর মতো সার্ভিস অ্যাভেলেবল আছে। আই উইল ডু অ্যাকিউরেট ডাটা এন্ট্রি, ঠিক আছে? এরপরে পারফেক্ট ডাটা এন্ট্রি একটা দেখতে পাচ্ছি, পারফেক্ট ডাটা এন্ট্রি, আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি, এটাতে 6,700 আছে, ঠিক আছে? তারপরে আছে আই উইল ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি, এটাতে দেখবেন আপনি কত আছে। একটা ওয়ার্ড চেঞ্জ করলে দেখেন 50,000 থেকে রেজাল্ট নেমে 32,000-এ চলে আসে, বা 50,000 থেকে রেজাল্ট নেমে 14,000-এ চলে আসে, 5,000, 6,000, 7,000-এ চলে আসে, একটা জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করলে। এই জন্য বললাম আপনাদেরকে প্রচুর রিসার্চ করতে হবে, এবং রিসার্চ করে দেখতে হবে মানুষজন কী বিষয়ে সার্চ করে বেশি বেশি। ওকে, এই দেখেন একটা আছে ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা লিখে মানুষজন বেশি সার্চ করে। তো আপনি আই উইল ডু বা আই উইল বি ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে দেখলেন আপনার 36,219টা রেজাল্ট আসে। আপনি এটাও আপনার কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, ঠিক আছে? এখন আপনারা একটু রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন যে আপনি আপনার গিগে কী উল্লেখ করতে চান এবং কী চান না, সেটা একটু দেখবেন। আপনার টাইটেলের কথা বলছি, টাইটেলটা আপনারা একটু দেখবেন যে কী করে মানুষজন কীভাবে দেখেন তাদের গিগের যে ছবিগুলো কীভাবে দিচ্ছে বা কেমন ছবি দিচ্ছে, এগুলো একটু দেখেন।
তারপরে হচ্ছে গিয়ে যে মনে করেন তাদের ট্যাগ কি ইউজ করে, ট্যাগটা অ্যানালাইসিস করে, এবং সার্ভিসে কি কি দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব আজকে ক্লাসের পরে, আমি ব্রেকের পরে আমি আপনাদেরকে বলে দিব যে কি কি সার্ভিস আপনারা এখান থেকে দিবেন। আপনাদের যে মাই সার্ভিসেস লিস্ট আছে ওটাতে আপনারা কি কি দিবেন আমি আপনাদেরকে বলে দেব। ঠিক আছে, আপাতত আপনারা জাস্ট এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে রাখেন যে আপনি কি গিগা টাইটেল দিবেন, কি ট্যাগ ইউজ করবেন, এবং আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কি কি ইউজ করবেন সেটা আপনি একটু কি করে রাখেন, নোট করে রাখেন। ঠিক আছে, তবে আবার বলতেছি, রিকোয়েস্ট করতেছি সবাইকে যে সময়ের কাজটা দয়া করে সময়ে করবেন। ঠিক আছে, আপনাদের এখন পিক আওয়ার, ঠিক আছে, এখন পিক আওয়ার মনে করেন আমি আপনাদের সাথে আর 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনারা যতটুকু পারেন ততটুকু আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এরপরে আমি এখন যেরকম আছি সেরকম আমাকে পাবেন না, হয়তো বা সপ্তাহে একদিন আমাকে রাতে যখন আমরা এই ক্লাস করি, যে মনিটরিং ক্লাস থাকবো, তখন হয়তো আমি থাকতে পারি আপনাদের সাথে, তবে সব সপ্তাহে আমি থাকবোও না। যে সপ্তাহে আমি ফ্রি আছি সেই সপ্তাহে থাকবো। ঠিক আছে, সব সপ্তাহে আমি থাকবোও না, অন্যরা থাকবে বা অন্য টিচাররা থাকবে। তখন দেখা যাবে যে আপনার যদি কোনো প্রবলেম থাকে, আপনার 1 সপ্তাহ জমায় রাখতে হচ্ছে, বা আপনাকে এই মনিটরিং ক্লাসের জন্য ওয়েট করতে হচ্ছে, সেই সমস্যাগুলো। এই জন্য বললাম যে আপনারা সময়ের কাজটা সময় করে নেন। পরবর্তীতে যদি আপনি মনে করেন যে না আমার এখন ভালো লাগতেছে না, আমি পরে করি, আমার তো হাতে তো সময় আছে অনেকগুলা, আমি আগে বুঝে রাখি, তারপরে পরবর্তীতে ক্লাস যখন শেষ হয়ে যাবে আমাদের তখন আমি করব। কিন্তু একটা কাজ করার আগে আপনি বুঝতে পারবেন না সেই কাজে চ্যালেঞ্জ কতটুকু আসে বা সেই কাজে প্রবলেম কতটুকু আসে। ঠিক আছে, যেমন গতকালকে আমি আপনাদেরকে একটা টাস্ক দিলাম যে আপনারা একটা গুগল ফর্ম রেডি করবেন। গুগল ফর্ম রেডি করে গুগল ফর্মে আপনাদেরকে রেসপন্ড রেকর্ড করতে হবে। যারা যারা এর আগের রাতে সেই কাজটা করেছেন তারা ঠিকঠাক মতো গতকালকে ঠিক মতো করতে পেরেছেন, তাদেরকে মানে কি করতে হয়নি, অ্যাসিস্ট করতে হয়নি। কিন্তু যারা করেননি তাদেরকে সম্পূর্ণরূপে নতুন করে আবার আমার কিন্তু গতকালকে টাস্ক নেওয়ার আগে আপনাদেরকে অ্যাসিস্ট করতে হয়েছে যে কী কী করবেন। আপনি ফর্ম ক্রিয়েট করবেন, লিঙ্ক কোথা থেকে শেয়ার করবেন, কোথায় আমাকে কোলাবোরেটর বানাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কই গিয়ে সাবমিট করবেন, সব কিছু আপনাকে নতুন করে আমাকে বলতে হয়েছে। কিন্তু এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে এর আগের ক্লাসেই দেখাই দিছি। ঠিক আছে, এইটা হচ্ছে কি আপনাদের যারা মানে কি করেন, এই যে ইগনোর করেন এই বিষয়গুলো, দেখা যায় যে আপনারা অনেক সময় ইগনোর করেন, এবং যখন বলি ক্লাসের টাস্কটা ক্লাসে করবেন তখন আপনারা দেখা যায় ওই দিন গিয়ে আর কাজটা করেন না, এই সমস্যাটা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন তো আর এই আমাকে পাবেন না, এখন তো দেখা যাচ্ছে যে আপনি নেক্সট ক্লাসে বা এর পরের দিনই আমাকে পাচ্ছেন, কিন্তু এই 7টা ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু আমাকে আর এরকম পাবেন না আপনার। সো আপনি যদি কাজটা জমায়ে রাখেন যে না আমি এখন আর গিগ পাবলিশ করব না, আমি পরবর্তীতে যদি পারি তাহলে আমি পাবলিশ করব, বা আমি ট্রাই করে দেখবো নিজে একা একা। ঠিক আছে, তখন গিয়ে আবার সমস্যায় পড়বে। ওকে, সো যেটা বললাম একটু রিসার্চ করে রাখেন, একটু নোট ডাউন করে রাখেন, আমরা গিগটা পাবলিশ করব আগামীকালকে। আজকে আপনারা জাস্ট আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং কিছু বিষয় যে সার্ভিসগুলো আপনারা অন্যান্য গিগে দেখতে পারবেন সেই সার্ভিসগুলো কিছু নিয়ে আলোচনা করব। মনে করেন আপনি একটা গিগ রিসার্চ করতে গেলেন, সেই গিগে গিয়ে দেখলেন যে একটা সার্ভিস আছে সেটা আপনি পারেন না। ওকে, তো সেই বিষয়গুলো নিয়ে টুকটাক কিছু আলোচনা করব আজকে, কীভাবে সেই সার্ভিসগুলো দিতে পারবেন, বা অনলাইন থেকে কীভাবে সেই সার্ভিসগুলো দেওয়া যায় একটু কথা বলবো। ওকে, ঠিক আছে, তাহলে যারা লাঞ্চ করেননি লাঞ্চটা করে নেন, আমরা লাঞ্চের ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আসবো। যাই হোক, ধরে রাখেন, সেটা ধরে রাখলে আপনারা পারবেন, যারা বাকি আছেন যারা এখনো পাননি তারাও পাবেন ইনশাল্লাহ। স্যার আপনি যে হাতে আঁকাইছেন মানে সিস্টেমটা খুবই সুন্দর। আমি একটু আমাদের খুব চাপ বলেও কিন্তু খুব সুন্দর সিস্টেমে আপনি আগাইছেন স্যার। জি, আমি চেষ্টা করেছি যেন একটা সিকোয়েন্স মেইনটেইন থাকে সব কিছুতে, তাহলে যে যাতে করে আপনারা মোটামুটি একটা কি করতে পারেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে আমার লিস্টও দেখাচ্ছে না, যে সেভ লিস্ট দেখাচ্ছে না, সেভ লিস্ট দেখাচ্ছে না। হ্যাঁ, ফাইবারে প্রবলেম আছে, গিগ সেভ করতে চাচ্ছি, গিগ সেভ হচ্ছে না। আপনি যেমন স্যার প্রথমে আগে যে কঠিন যেগুলো মনে হয়েছিল সেগুলোই আগে শিখাইছেন, হ্যাঁ, কারণ মানে মার্কেটিংটাও শিখাইছেন স্যার, যার কারণে আমরা কিছুটা হলেও পারতেছি এখন, তা নাহলে তো পারতামই না কিছু করতে। সেটাই আমি এটাই চিন্তা করেছি যে আমি আপনাকে শিখাবো, হয়তো বা আমি আপনাকে প্রথমে যদি ডাটা এন্ট্রি শিখাতাম, বা প্রথমে যদি আমি আপনাকে লিড জেনারেশন দেখাতাম, তো লিড জেনারেশন দেখানোর পরে আপনার তো সেই লিড জেনারেশন সার্ভিসটাকে মার্কেটিং করতে হবে। এখন যদি আপনি মার্কেটিংটা না পারেন তাহলে আপনার তো লিড জেনারেশনে গিগ করে আলটিমেটলি কোনো লাভ নাই। এই জন্য আমি আগে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করে দিছি, সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা ভালো করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় কীভাবে মার্কেটিং করতে হয় সেই বিষয়গুলো, এরপরে আপনারা অন্য সার্ভিসগুলো ডেভেলপ করেন, এবং প্রতিটা সার্ভিসকে আপনি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, আমি এই সিকোয়েন্সে
সামনে গিয়েছে, কারণ দেখা যায় অনেকেই মানে এই কাজগুলো ডাটা এন্ট্রি বা মনে করেন লিড জেনারেশন দিয়ে কাজ শেষ করে দেয়, কারণ এইগুলাতে কাজ পাওয়া সহজ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই, এই সবগুলোই শিখতে পারবেন। আর অ্যাডস নিয়ে যারা কাজ করতে চান বা যাদের মানে পড়াশোনা করে অ্যাডস নিয়ে এই ইন্টারেস্ট আছে, যে ফেসবুকে অ্যাড কীভাবে দেয় বা মনে করেন ফেসবুক অ্যাডের মাধ্যমে কীভাবে ইউটিউব ভিডিও প্রমোশন করা যায়, ঠিক আছে, এই বিষয়গুলো আমি শিখাবো শেষের দিকে। হ্যাঁ স্যার, এটা খুব দরকার স্যার। এটাও শিখবেন, সমস্যা না, কারণ এটা শেষের দিকে কেন, এটা হয়তো আরো আগে আমি দেখাতে পারতাম আপনাদের। দেখবেন এই যে পিক্সেল টিক্সেল অনেক আগে আছে, কিন্তু এগুলো আগে দেখালে আপনার কার্ড লাগবে, কিন্তু আপনাদের তো কার্ড নাই কারোই। আর আপনি যে একটা কাজ শিখবেন, আপনি যদি সেটা কাজটা না করতে পারেন, তাহলে তো আলটিমেটলি প্র্যাকটিস না করতে পারলে তো আপনার এই কাজটা করেও লাভ নাই। ঠিক আছে, এই জন্য আমি চেষ্টা করেছি এটা একদম শেষের দিকে যদি দেখাই দিই, তাহলে মনে করেন আপনি ইন ফিউচার যখন আপনি কাজ করবেন বা আপনার যখন কার্ড আসবে, তখন হয়তো আপনি একটা অ্যাড রান করে দেখতে পারবেন। ঠিক আছে, একটা অ্যাড রান করে দেখলেন যে কেমন অ্যাড রান হয়, আপনার একটা এই পেজ থেকে বা যে কোনো একটা ভিডিওকে আপনি মার্কেটিং করে দেখলেন যে কেমন আসে, ভিডিওটা মার্কেটিং করে কেমন রেসপন্স পাওয়া যায়। আপনি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলেন, $1 বা $2 খরচ করে একটা এক্সপেরিমেন্ট করলেন। ঠিক আছে, কারণ প্রতিটা কাজই আপনি যদি প্র্যাকটিস না করেন, যদি ওই এক্সপেরিমেন্ট না করেন, তাহলে আপনি সেটার ফলাফল বুঝতে পারবেন না যে আসলে আসতেছে কি না, বা আলটিমেটলি আপনার ক্লায়েন্টের জন্য সেই কাজটা করে আপনি মানে উপকার পাবেন কি না। ঠিক আছে, স্যার জি আমার একটা সেন্টেন্সে একটু ঝামেলা হচ্ছে, একটু দেখবেন সেন্টেন্সটা ঠিক আছে কিনা। জি অবশ্যই দেখান। ওখানে আই উইল ডু দিব না এক্সপার্ট দিব সেটা বুঝতেছি না, আসলে কোনটা দিলে ভালো হয় স্যার। অনেক বড় হয়ে গেছে তো আপনার, এটা কিসের জন্য? স্যার এটা আমার ইয়েতে ছিল, ডেসক্রিপশনে ছিল। আচ্ছা তাহলে তো সমস্যা না। আই উইল ডু লিড জেনারেশন, ফাইন্ডিং ইমেল অ্যাড্রেস, ইমেল স্ক্র্যাপিং, ডাটা এন্ট্রি, ওভারঅল কন্ট্যাক্ট ডিটেইলস স্ক্র্যাপিং ফ্রম এনি সাইট দিতে পারেন তো, সমস্যা না। সমস্যা নেই স্যার। না আই উইল ডু দিলে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন ডাটা এন্ট্রি যখন আপনারা ডাটা এন্ট্রি গিগগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, বা আসলে আপনার কাছে মনে হতে পারে যে আপনি সেই বিষয়গুলো পারেন না। যেমন একটু আগে আমাকে মাহবুব আপু যেটা বললেন, যে বিষয়গুলো বললেন ওনার কাছে নতুন মনে হয়েছে বিদায় উনি আমাকে প্রশ্ন করেছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কী, বা এই যে এই কপি পেস্টের কাজগুলো আসলে কী বলে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু বিষয় আপনারা যখন মানুষজনের সার্ভিসগুলো দেখবেন, তখন দেখবেন যে কিছু বিষয় আপনার কাছে আননোন লাগতেছে, বিষয়গুলো আপনি পারেন কিনা, বা আপনি একটু কনফিউশনে আছেন যে আসলে আপনি পারেন কিনা সেই কাজগুলো। তো এই কাজগুলো মনে করেন কমন কিছু বিষয় যেগুলো আপনারা দেখবেন সবগুলো গিগি প্রায় আছে, সেই কাজগুলো একটু দেখাই দিব, মানে আজকে একটু দেখাই দিব, আপনারা একটু দেখে রাখেন কীভাবে করতে হয় সেই কাজগুলো। এবং কপি পেস্টের যে বিষয়টা আছে সেটা জাস্ট সম্পূর্ণ আপনি মনে করেন যে অনলাইন নির্ভর। আপনাকে একটা কাজ যদি সে দেয়, আপনি কপি পেস্ট করতে চান, সেই কাজটা আপনি অনলাইনে বিভিন্ন আর্টিকেল থেকে সার্চ করে আপনি ওইটা মনে করেন নিজের মতো করে এখানে নিয়ে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে এসে ওইটাকে একটু কেটে সেটে একটু শর্ট করে তাকে দিয়ে দিলেন। ঠিক আছে, মনে করেন সে আপনাকে বললো বা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি এই ইম্পর্টেন্স অফ ই কমার্স সাইটস, বা আপনার মনে করেন আপনাকে এমন একটা টপিক দিয়ে দিল যে আপনি ই কমার্স মানে কোভিড-19 যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডের মধ্যে আপনি মানে ই কমার্স সাইটের একটা ইম্পর্টেন্স নিয়ে আমাকে একটা আর্টিকেল লিখে দেন, বা আপনি আমাকে একটা কিছু বিষয় আপনি কয়েকটা আর্টিকেল ঘেটে আমাকে কিছু ইনফরমেশন দেন বা কিছু ডিটেলস আপনি আমাকে দেন। তো আপনি ইম্পর্টেন্স অফ ই কমার্স সাইট ডিউরিং কোভিড-19 এটা লিখে সার্চ করলেন। ঠিক আছে, আপনি কিন্তু জানেন সেটা বাংলাতে, কিন্তু আপনি জানেন যে কোভিড-19 এই পিরিয়ডে অনলাইন শপিংটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানুষের কাছ জন্য। ঠিক আছে, ই কমার্স সাইটগুলো কতটুকু মনে করেন মানে এই অর্ডার পাচ্ছে, বা কতগুলো মনে করেন দেখা যাচ্ছে মানে এই ডাইনামিক হয়ে গেছে, তাদের কাজগুলো দেখা যাচ্ছে ডাইনামিক হয়ে গেছে। দারাজ বলেন, ইভেলি বলেন, তারা দেখেন এই সময়টাতে আরও বেশি বেশি অর্ডার পাচ্ছে। কারণ হচ্ছে যে তাদের এই মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, শপিংয়ে যেতে পারছে না, সেই বিষয়গুলো দেখা যায় তারা অনলাইনে শপিং নির্ভর হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে মনে করেন এরকম একজন টিচার, যে মনে করেন একটা ইউনিভার্সিটির টিচার, সে আপনাকে একটা কাজ দিল যে আপনি আমাকে প্লিজ আমাকে এটা করে দেন, তাহলে আমার কাজটা মনে করেন একটু স্বল্প হয়ে যাবে, বা আমি একটু টাইম সেভ করতে পারবো, আমার অনেক খুঁজতে হবে বা কী করতে হবে, আমি চাই আপনি আমার জন্য সেই কাজটা করে দেন। আপনাকে সে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে অর্ডারটা দিয়ে দিল।
আপনি জাস্ট কিছু আর্টিকেল ঘাটবেন, মানে অনলাইনে ইম্পর্টেন্স অফ ই-কমার্স সাইটস বা ইম্পর্টেন্স অফ অনলাইন শপিং ইন কোভিড-19 পিরিয়ড বা ইন করোনা ভাইরাস সিচুয়েশন, এরকম লিখে সার্চ করার পরে অনেকগুলো আর্টিকেল আপনি পাবেন। সেই আর্টিকেল থেকে মনে করেন কয়েকটা পয়েন্ট 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 করে কপি করে আপনি একটা নতুন একটা ফাইল সাজালেন। ফাইল সাজিয়ে এরপর তাকে সেটা সাবমিট করে দিলেন, যে দেখেন আমি দিয়েছি আপনাকে, আপনি একটু পরে দেখেন কেমন হলো। ঠিক আছে, তার যদি এই প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সে যদি আপনার ফাইল থেকে পেয়ে যায় তাহলে তো অবশ্যই মাশাআল্লাহ ভালো। আর যদি না পায়, সে যদি মনে করে যে না এখানে কিছু ল্যাকিংস আছে, আরও কিছু অ্যাড করতে হবে, তো সে স্পেসিফিক করে আপনাকে বলে দিবে। মনে করেন আপনাকে বলেছে যে আপনি তো সব কিছুই দিয়েছেন কিন্তু ইম্পর্টেন্সটা তো ভালো করে এখানে মানে পয়েন্ট আকারে দেননি, আপনি কাইন্ডলি আমাকে ইম্পর্টেন্সটা একটু পয়েন্ট আকারে দেন, যে কী কী পয়েন্টে আসলে মানে কি আসে, মানে আমরা দেখতে পাই, মানে এই কীগুলা এটার ইম্পর্টেন্সটা কোন কোন পয়েন্টে দেখতে পাই, বা পয়েন্ট আকারে দেন আমাকে। আপনি যে এসে আকারে দিয়েছেন আপনি পয়েন্ট আকারে দেন, তো আপনি সেই বিষয়গুলো একটু পরে পয়েন্ট আকারে দিয়ে দিলেন। বাংলায় যেরকম আমরা পয়েন্ট আকারে লিখি না, জাস্ট পয়েন্ট পয়েন্ট করে লিখি, এরকম মনে করেন সুন্দর করে পয়েন্ট করে সাজায় দিলেন লেখাগুলো। ঠিক আছে, সো এই কাজ দেখা যায় কপি পেস্টিংয়ের মধ্যে বা কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ে। তো আমরা যেহেতু আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব না, কন্টেন্ট রাইটিং আলাদা একটা সম্পূর্ণ নতুন একটা বিষয়। কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং এগুলো সম্পূর্ণ নতুন একটা বিষয়, ডাটা এন্ট্রির মধ্যে এগুলো পড়ে না। ঠিক আছে, তারপরেও যদি ডাটা এন্ট্রির কাজের মধ্যে আপনাকে যদি কেউ দেয়, কপি পেস্টের কাজের মধ্যে কেউ যদি আপনাকে এটা দেয় যে আপনি আমাকে একটা আর্টিকেল লিখে দিবেন, বা আপনি আমাকে অনলাইনে আর্টিকেল সার্চ করে আমাকে কিছু ইনফরমেশন দিবেন, একটা ফাইল আপনি আমাকে রেডি করে দিবেন, জাস্ট অনলাইনে অনেকগুলো আর্টিকেল আপনি একটু ঘাটবেন, ঘেটে আপনি আমাকে ওই ইনফরমেশনগুলো কালেকশন করে দিবেন, আমি আপনাকে সেটার জন্য $10 বা $15 দিব। এই কাজটাও কিন্তু আপনারা এই যে ওই ডাটা এন্ট্রির গিগ থেকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আরও অনেকগুলো বিষয় আছে। আপনারা যখন সার্চ করবেন, আপনারা যখন একটু কী করবেন, এই যে এই রিসার্চ করবেন, তখন দেখতে পারবেন যে অনেক বিষয় আছে যে বিষয়গুলোর সাথে আপনি পরিচিত না। ঠিক আছে, পরিচিত না। যেমন একটা বিষয় হচ্ছে PDF টু ডক, যেটা গতকালকে আমি আপনাদেরকে দেখাইছি, PDF টু ডক। এই বিষয়টা দেখবেন অলমোস্ট এভরি গিগ এই বিষয়ের উপরে আছে। অলমোস্ট সব গিগে দেখবেন আপনি PDF টু ডক লেখাটা আছে, অলমোস্ট সব গিগে। কিন্তু আপনি যদি এটার কাজ না পারেন তাহলে আপনি কীভাবে দিবেন? PDF টু ডকটা তো আপনার শিখতে হবে যে আসলে কাজটা কি, PDF থেকে ডকে কীভাবে কনভার্ট করতে হয়। তো আমি গতকালকে আপনাদেরকে 2টা এক্সাম্পল দেখাইছিলাম মনে হয়, যে কীভাবে PDF টু ডকে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এখানে অনেক বড় বড় ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে মানে ইজিলি একটা ক্লিক করেই একটা PDF ফাইলকে ডক ফাইলে কনভার্ট করা যায়। তবে সেই ক্ষেত্রে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি আমি আপনাদেরকে বলি। ডিফারেন্সটা হচ্ছে যদি সেই PDF ফাইলের সোর্স, মানে যে PDF ফাইলটা যে জায়গা থেকে তৈরি হয়েছে, সেই তৈরিটা যদি ওয়ার্ড ফাইলে হয়ে থাকে, যদি সে কোনো না কোনো সময় ওয়ার্ড ফাইলে থেকে থাকে, তাহলে সেটা PDF থেকে ডকে নেওয়া সম্ভব। আর না যদি হয় তাহলে সেটা সম্ভব না। সিম্পল বিষয় হচ্ছে এটা। আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দেখাই। আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটের নাম হচ্ছে PDF টু ডক। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন এই ওয়েবসাইটটা, আপনাদের কাজে লাগবে সেটা। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনাকে মনে করেন আপনার একটা ক্লায়েন্ট 100টা PDF ফাইল দিল। ঠিক আছে, 100টা PDF বা 100টা পেজের PDF ফাইল দিল। এই 100 পেজের একটা PDF ফাইল আপনাকে বলছে যে আপনি আমাকে ডকে কনভার্ট করে দেন, বা ডক ফাইল বা ওয়ার্ড ফাইল করে দেন এটাকে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কথা? আমার ইলেকট্রিসিটি চলে গেছে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, মনে করেন যে একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দিলাম। ঠিক আছে, এই ওয়েবসাইটটা PDF টু ডক, এটার কাজ কি? মনে করেন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ফাইল দিল, সেই ফাইলটা PDF-এ আছে, PDF ফরম্যাটে আছে, আপনাকে বলল যে আপনি আমাকে এই ফাইলটা ডকে কনভার্ট করে দিবেন বা ওয়ার্ড ফাইল করে দিবেন এটা দিয়ে। ঠিক আছে, এখন এটা কিভাবে করবেন? আপনি প্রথমে আপনার যে কাজটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে দেখা যে এটা কনভার্ট হয় কি না। আগে দেখবেন কনভার্ট হয় কি না। যদি ভালো কনভার্ট হয়ে যায় তাহলে তো আপনার কোনো কাজ নাই, আপনি জাস্ট কনভার্ট করে আপনি তাকে সাবমিট করে দিবেন। আর যদি দেখা যায় ভালো কনভার্ট না হয়, যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যা থাকে, তাহলে আপনাকে অন্য ওয়ে দেখতে হবে। ঠিক আছে, অন্য আরেকটা ওয়ে দেখতে হবে। তো প্রথমে আমি দেখাই দিই যে কীভাবে আপনি দেখবেন। এখানে আপনি আপনার PDF ফাইলটা আপলোড করতে হবে। তো প্রথমে মনে করেন আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করে আমার যে পিডিএফ ফাইলটা আছে গতকালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই ফাইলটা আবার আপলোড করে দেখাই দিই। হ্যাঁ, দেখেন আমি পিডিএফ ফাইলটা আপলোডে ক্লিক করার পরে আমি পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিছি এবং এরা কি করছে আমার পিডিএফ ফাইলটাকে অলরেডি ডকে কনভার্ট করে দিয়েছে, ওইটা দিয়ে ফেলছে ডকে। এখন আমি জাস্ট ডাউনলোড করব, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এটা ওপেন করব, দেখব যে আমার পিডিএফ ফাইল যেটা ছিল সেটা ডকে কনভার্ট করার পরে ডকে হয়েছে কিনা। দেখতে পাচ্ছি আমি আমার এটা ডক ফাইলে কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে আমার নিজের ইচ্ছা মতো আমি এখন এডিট করতে পারবো। ডক ফাইলে করার কারণটাই হচ্ছে গিয়ে যে সে যেন নিজের ইচ্ছা মতো সেটাকে এডিট করতে পারে। ঠিক আছে, তো দেখেন আমি এটাকে কী করে দিলাম, করার পরে দেখতে পাচ্ছি যে আমি নিজের ইচ্ছা মতো সেটাকে এডিট করতে পারি আমি। এই দেখেন এডিট করা যায়। এখানে আমি যদি নবীগঞ্জ চেঞ্জ করতে চাই নবীগঞ্জ চেঞ্জ করতে পারবো, রেজাল্ট চেঞ্জ করতে চাইলে আমি রেজাল্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কিন্তু পিডিএফে সেটা আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে সে দিয়েছে ফাইলটা যে ভাই আপনি আমার ফাইলটাকে ডকে কনভার্ট করে দেন, আমি কিছু চেঞ্জ করতে চাই এখানে। ঠিক আছে, সো আপনি দেখেন ইজিলি এই ফাইলটাকে আপনি পিডিএফ থেকে ডকে নিয়ে যেতে পারছেন, কারণ এই ফাইলের সোর্সটা ছিল, এই ফাইলটা যেখানে তৈরি করা হয়েছে সেই সোর্সটা ছিল ওয়ার্ড ফাইল। ঠিক আছে, কিন্তু কিছু এলোমেলো হয়ে যাবে, এই দেখেন কিছু কিছু বিষয় এলোমেলো হয়ে গেছে। এই বিষয়গুলো আপনাকে জাস্ট এলোমেলো যেগুলো হয়েছে সেগুলোকে ফিক্স করতে হবে, আর কিছু না। এইটা দিয়ে এই ওয়েবসাইট দিয়ে করার পরে আপনি মনে করেন যে এটা বড় হয়ে গেছে বেশি, এটাকে আপনার সেম ছোটো সাইজ করতে হবে, এক সাইজ সিমিলার করতে হবে। এখানে দেখেন একটু এটা উঠে গেছে উপরে, এটা একটু নিচে নামাতে হবে। মানে এরকম সামান্য কিছু সর্টিংয়ের বিষয় থাকবে, আর কোনো কাজ নাই এখানে। ডাইরেক্ট আপনি এই ফাইলটা তাকে সাবমিট করে দিতে পারবেন, সে নিজের ইচ্ছা মতো করে এটাকে এডিট করতে পারবে এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ফার্স্ট কাজ। যদি আমাদের এই ওয়েবসাইট দিয়েই কাজটা সেরে যায়, যদি আমার যে পিডিএফটা উনি দিয়েছে সেই পিডিএফের সোর্স যদি ডক ফাইল থাকে, সেই পিডিএফের সোর্স যদি একটা ওয়ার্ড ফাইল থাকে, তাহলে আমার এই ওয়েবসাইট থেকে আমি ইজিলি সেটাকে কনভার্ট করতে পারবো ডকে। ঠিক আছে, আমি ওয়ার্ড ফাইলে সেটা কনভার্ট করতে পারবো, আমার কিছু করতে হবে না, আমার কষ্ট করতে হবে না। কিন্তু সেম আরেকটা ফাইল আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি আপলোড দিব আরেকটা সিভি। ঠিক আছে, আরেকটা সিভি আমি আপলোড দিচ্ছি, দেখেন এখানে ডাউনলোডে আমার আছে। মনে করেন এটা, এখানে একটা সিভি আছে আমার কাছে, আমি এটা আপলোড করলাম। ওকে ওকে, এই যে কনভার্ট হচ্ছে 1 MB, এই কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি, সিবি পিডিএফ দেখা যাচ্ছে। আমি এটা ডাউনলোড হয়ে যে সিবি পিডিএফ যেটা আছে এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, আমার ডক ফাইল অলরেডি তারা কনভার্ট করে দিছে। ঠিক আছে, এই যে কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমার ডাউনলোডও হয়ে গেছে। আমি এটা ওপেন করব। দেখেন আমি এটাকে যখন ওপেন করলাম এটাও কিন্তু ডক ফাইলে হয়েছে, কিন্তু কাজ দেখেন আপনি কি, এটাকে আমি এডিট করতে পারছি না। এই দেখেন, দেখেন কোনো ক্লিক নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না। দেখেন এই যে আমি চেঞ্জ করতে পারছি না, ডাবল ক্লিক করতেছি চেঞ্জ করতে পারছি না। এটা ইমেজ আকারে সেভ আছে। ঠিক আছে, এটার সোর্সটা, এই যে পিডিএফটা সে আমাকে দিয়েছে, এই পিডিএফের সোর্সটা কিন্তু ডক না, মানে ওয়ার্ড ফাইল ছিল না, এটার সোর্সটাই ছিল ছবি, মানে একটা ইমেজ ছিল। এই জন্য আমি কি করতে পারিনি, এটাকে এডিট করতে পারছি না কোনোভাবেই। ঠিক আছে, কোনোভাবেই এডিট করতে পারছি না, এটাকে ডক ফাইলে নিয়েও আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, আমি একে কোনো এডিট করতে পারছি না। তো দেখছেন দুইটা সিচুয়েশন আপনি ফেস করতে পারেন। একটা হচ্ছে গিয়ে যে ভালোই আপনার মনে করেন পিডিএফটা ডক ফাইলে কনভার্ট হয়ে যাবে, আরেকটা হচ্ছে ভালোই আপনার ডক ফাইলে কনভার্ট হবে না, মানে এডিট করতে পারবেন না। সেটার জন্য আপনার যেটা করতে হবে হচ্ছে আপনার এই ফাইলটা আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। এই যে ফাইলটা দেখতে পাচ্ছি, এই ফাইলটা সম্পূর্ণ দেখে আপনার নতুন করে টাইপ করতে হবে। ঠিক আছে, নতুন করে আপনাকে টাইপ করতে হবে। মনে করেন আপনি নতুন একটা ডক ফাইল নিলেন, একটা ওয়ার্ড ফাইল নিলেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিলেন, নিয়ে এরকম দেখে সেটাকে টাইপ করতে হবে। ঠিক আছে, দেখে আপনাকে টাইপ করতে হবে, টাইপ করে তাকে দিতে হবে। সে কিন্তু মূলত আপনার কাছ থেকে এই কাজটাই যাচ্ছে যে আপনি আমার পিডিএফটা দেখে আমাকে টাইপ করে দিবেন। কিন্তু আপনি একটা অন্য রাস্তা অবলম্বন করেছেন, একটা ইজি ওয়ে আপনি অবলম্বন করেছেন, দেখেছেন গিয়ে কাজ হয় কিনা। যদি আপনার দেখা যায় কাজ হয়ে যায় তাহলে তো আপনাকে এরকম কষ্ট করতে হচ্ছে না, আপনি ডাইরেক্ট মানে এখানে কি দিচ্ছেন, তাকে জাস্ট ডাউনলোড করে কনভার্ট করে আপনি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, কিন্তু দেখা যায় যদি আমার ওই কাজটা না হয়, এই ওয়েবসাইটে গিয়ে যদি দেখা যায় আমার কাজটা পিডিএফ থেকে ওয়ার্ডে না যায়, তাহলে আমাকে এরকম ম্যানুয়ালি কাজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এরকম তো অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যার ছবি থেকে বা স্ক্রিনশট থেকে মানে টেক্সটগুলোকে মানে এক্সট্রাক্ট করে দেয়।
অনলাইনে আরও অনেকগুলো আছে, যেগুলোতে মনে করেন ছবি দিলে আপনি যদি একটা ছবি দেন তাকে, ছবির মধ্যে অনেকগুলো লেখা থাকে, সেই ছবির লেখাটাকে সে আপনাকে জাস্ট এক্সট্রাক্ট করে দিবে, এরকম অনেকগুলো আছে। কিন্তু এখানে কিন্তু আপনি 100% অ্যাকিউরেসি দিয়ে বলতে পারবেন না বা 100% সিউরিটি দিতে পারবেন না যে সবগুলো ঠিকঠাক মতো আসবে। ঠিক আছে, মনে করেন এখানে আমার আছে ইমদাদ শরীফ 001, ঠিক আছে, দেখেন জিরোটা এফের সাথে একদম লাগিয়ে আছে। ঠিক আছে, তো এইটা যখন সে ওয়ার্ড ফাইলে মানে তাকে যখন আপনি দিবেন, সে হয়তো বা এমন হতে পারে যে এফটা কেটে দিতে পারে বা জিরোটা কেটে দিতে পারে। তো দেখেন এখানে কত বড় মিস্টেক হচ্ছে। একজনের জিমেইল বা একজনের ইমেল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিটেলস, দেখা যাচ্ছে আপনি ওইখান থেকে স্ক্র্যাপ করছেন বিদায়, বা আপনি একটা অনলাইনে একটা টুল ইউজ করছেন বিদায় আপনি এখানে ইমেলটা ভুল দিচ্ছে তারা, বা ইমেলটা ঠিকঠাক মতো রিড করতে পারতেছে না, এই জন্য ভুলভাবে আপনার কাছে সে কী করলো, সাবমিট করলো। ঠিক আছে, তো এটা করলে কিন্তু দেখা যাবে আপনারও উল্টা মানে হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য বললাম আপনারা একটু কষ্ট করে যদি পিডিএফ টু ডকের কাজ আপনারা নেন, আর যদি দেখা যায় আমাদের এই ওয়েবসাইট দিয়ে কাজটা না হয়, পিডিএফ টু ডক যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট দিয়ে যদি আমাদের কাজটা না হয়, তাহলে আমরা এটা ম্যানুয়ালি টাইপ করে নিব। নতুন আমরা এখান থেকে একটা নতুন ফাইল নেবেন, আপনি যে নিউয়ে গিয়ে নতুন একটা ফাইল নেবেন, নতুন ফাইল নিয়ে এখানে যেরকম লেখা আছে সব কিছু হুবহু সেম এরকমভাবে টাইপ করে ফেলবেন। ঠিক আছে, বুঝতে পারছেন পিডিএফ টু ডকের বিষয়টা? ওয়ে আছে দুইটা আপনার কাছে। ঠিক আছে, তাহলে তো এখানে বাইরের কাছে কাজ নেওয়ার আগে ওটা জেনে নিতে হবে যে ইমেল না জেনে নেবেন না, আপনি জেনে নিলে তো সমস্যা আপনার। আপনি তো এটা চূড়ায় একটা ওয়ে ইউজ করতে, আপনি তো এটা মনে করেন তাকে বলবেন না যে আপনি একটা ক্লিক করে এই কাজটা করতে পারছেন, তাহলে তো সে আপনাকে এই কাজটা দিবে না, আপনাকে $1 দিবে না এটার জন্য। আপনাকে একটা ফাইল দিয়ে দিচ্ছে, সে ফাইলটা আপনি জাস্ট কনভার্ট করছেন একটা অনলাইন ওয়েবসাইট থেকে, সেটার জন্য আপনি $10 তার কাছে চার্জ করবেন কিভাবে? আপনি সেটা বলবেন না, আপনি তাকে বলবেন যে ঠিক আছে আমি আপনার কাজটা করে দিচ্ছি, আপনি টাকা অ্যামাউন্ট সবগুলো বুঝে একটা এভারেজ করে দিবেন। ক্লায়েন্টও জানবে স্যার আমি ম্যানুয়ালি টাইপ। ক্লায়েন্ট আপনার কাছ থেকে জানতেছে যে আপনি ম্যানুয়ালি টাইপ করছেন। হ্যাঁ ক্লায়েন্ট ম্যানুয়ালি করতেছি আমরা, কিন্তু আপনি একটা ওয়ে ইউজ করবেন, আপনি দেখবেন যে আগে দেখবেন এই ওয়েবসাইট দিয়ে কাজটা হয় কিনা। যদি এই ওয়েবসাইট কাজটা আপনি না করতে পারে, তাহলে আপনাকে ওই ম্যানুয়াল ওয়েতে যেতে হবে। বুঝতে পারছেন? জি স্যার জি। এটা বললে আবার দেখা যাবে যে তারা বলবে যে আপনি কোন ওয়েবসাইট দিয়ে করবেন। আচ্ছা ভাইয়া, ম্যানুয়াল হয় তো আমরা তো ওয়ার্ড গুলো টাইপ করতে পারবো, কিন্তু ওই যে ছবিটা যে আছে পাশে, ওই ছবিটা কিভাবে করব? ছবিটা স্ক্রিনশট নিয়ে করতে পারেন, আর না হলে আপনি বলবেন যে আমি তো সবকিছু দিতে পারছি কিন্তু ছবিটা দিতে পারছি না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে আপনাকে ছবিটা প্রোভাইড করবে, অথবা আপনি যে কাজটা করতে পারেন আপনি আপনার কাজের মধ্যে আপনি এখানে স্ক্রিনশট দিতে পারেন। এটা স্ক্রিনশট নিয়ে মনে করেন এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এই দেখেন স্ক্রিনশট নিয়ে মনে করেন আপনি এতটুকু রাখবেন, আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেন। ঠিক আছে, এটা আপনি আপনার যে কিসের মধ্যে অ্যাড করে নেন। ঠিক আছে, আপনি যে ওয়ার্ড ফাইলটা ক্রিয়েট করবেন এই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি অ্যাড করে নেন। বুঝতে পারছেন? আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে কাজটা করতে পারছেন। যখন যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ছবিটা কই পেলেন, আপনি বলবেন যে আমি স্ক্রিনশট থেকে নিয়েছি, এখন আপনি যদি ভালো একটা ছবি দেন আমাকে, আমি সেই ভালো ছবিটা অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা না। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে করেন যে এই পিডিএফ টু ডকের কাজ। সেম এরকম আরও অনেক কাজ আছে। পিডিএফ টু এক্সেল দেখবেন আসে, অনেক সময় আছে যে একটা এক্সেল ফাইল সে পিডিএফ আকারে দিয়েছে আপনাকে। ঠিক আছে, এটাকে আপনাকে বলতেছে যে আপনি এটাকে ওই এক্সেল ফাইলে আমাকে কনভার্ট করে দেন। ঠিক আছে, এখন আপনি ওই সেমভাবে এই জায়গায় এখানে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে দেওয়া যায়, এখানেও দেখেন আছে এই যে পিডিএফ টু টেক্সট আছে, পিডিএফ টু ডকএক্স আছে, এরপরে হচ্ছে পিডিএফ টু পিএনজি আছে, পিডিএফ টু এসভিজি আছে, অনেকগুলা বিষয় এখানে আছে। আর যদি আপনি পিডিএফ টু এক্সেলই চান, এখানে হয়তো বা এক্সেলটা দেওয়া নাই, আরেকটা ওয়েবসাইট আছে ওইটা থেকে পিডিএফ টু এক্সেল করা যায় বা অনেকগুলা করা যায় ওইটা থেকে। আমি দিচ্ছি স্মল পিডিএফ, ওইটার নাম। এই ওয়েবসাইটটাও দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটটাও দেখতে পারেন। তবে এখানে কিছু সমস্যা আছে, এই জন্য আমি আগে দেইনি। এটার মধ্যে কয়েকটা ফ্রিতে করা যায়, এরপরে মানে ফুল ভার্সনে মুভ করতে হয়। ঠিক আছে, ট্রায়াল ভার্সনে কয়েকটা থাকে ফ্রি, এরপরে আর ট্রায়াল ভার্সন ইউজ করা যায় না। ঠিক আছে, আমি দিচ্ছি ওয়েবসাইটটা, আপনারা জাস্ট এখান থেকে দেখে নেন যে এখানে কী কাজ করতে হয়, কীভাবে করতে হয়। যদি মনে করেন আপনি পিডিএফ টু ডক না পেয়ে আপনি পিডিএফ টু এক্সেল একটা কাজ পেয়েছেন, একটা এক্সেল শিট যেটা পিডিএফে আছে, আপনাকে বলতেছে যে এই এক্সেল শিটটাকে বা এই পিডিএফ শিটটাকে আপনি আমাকে এক্সেলে কনভার্ট করে দেন প্লিজ, আমি আপনাকে সেটার জন্য $10 দিচ্ছি।
তো আপনি এই ওয়েবসাইট থেকে, যে স্মল পিডিএফ ওয়েবসাইট থেকে, এখানে পিডিএফ টু এক্সেল নামে একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি, দেখেন পিডিএফ টু এক্সেল, ঠিক আছে। তো এইটা থেকে আপনি সেমভাবে আপনি আপনার ফাইলটা আপলোড করবেন, এক্সেল আপনার যে পিডিএফ ফাইলটা আছে এটা আপলোড করবেন এবং আপলোড করে দেখবেন ওইখান থেকে আপনাকে এক্সেল ফরম্যাটটা দেয় কিনা। যদি দেখা যায় যে আপনাকে এক্সেল ঠিকঠাক মতো একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে এবং সেটাকে আপনি নিজের ইচ্ছা মতো এডিট করতে পারছেন, তাহলে মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে, আপনার কিছু লাগবে না। কিন্তু যদি দেখা যায় যে আপনি পারতেছেন না সেটা করতে, যদি দেখা যায় আপনার কাজ হচ্ছে না বা এটা একটা ছবি আকারে সেভ হয়ে গেছে, তখন আপনি মনে করতে হবে যে আপনার এটা দেখে দেখে আপনাকে একটা এক্সেল শিট তৈরি করতে হবে। বুঝতে পারছেন? আমাদের কাজটা মূলত হচ্ছে যে দেখে দেখে টাইপ করা বা দেখে দেখে সেটাকে নতুন একটা শিট তৈরি করে দেয়া বা নতুন একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে দেয়া। কিন্তু আমরা একটু সময় সেভ করার জন্য বা আমরা একটু মানে ট্রাই করার জন্য একটু দেখলাম যে আসলে অনলাইনে আছে কিনা এরকম কোনো ওয়েবসাইট, ঠিক আছে, দেখে আমরা ঘুরে গিয়ে দেখে আসলাম যে আছে, সত্যিকার অর্থে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে এই কাজটা করা যায়, তো একটু ট্রাই করে দেখি হয় কিনা, তাহলে তো আমার সময়টাও বেঁচে গেলো, আমার কষ্টটা কম হলো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা যখন গিগ পাবলিশ করবেন বা গিগ যখন অ্যানালাইসিস করবেন, যখন আপনি দেখতে যাবেন যে আসলে এই গিগগুলোতে বা এই ডাটা এন্ট্রি গিগে মানুষজন কী কী সার্ভিস দিচ্ছে একটু দেখে আসি, যখন আপনি দেখতে যাবেন তখন দেখবেন এই যে এই বিষয়গুলো দেখা যায়, যে পিডিএফ টু ডক, পিডিএফ টু জেপিজি, তারপরে পিডিএফ টু ওয়ার্ড ফাইল, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, এরকম বিভিন্ন বিষয় দেখবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এরপরে জেপিজি টু ডক, আরেকটা বিষয় আছে জেপিজি টু ডক। জেপিজি মানে আপনারা সবাই জানেন জেপিজি হচ্ছে ইমেজ ফাইল, ঠিক আছে। তো মনে করেন আমি আপনাদেরকে একটা ইমেজ ফাইল দিলাম, জাস্ট আপনি দেখাই দিচ্ছি আপনাদেরকে, মনে করেন এটা হচ্ছে আপনাদের ইমেজ ফাইল, দেখেন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, এই স্ক্রিনশটটা মনে করেন আপনাদের ইমেজ ফাইল, ওকে। আমি আপনাকে মনে করেন এই ফাইলটা দিলাম, এই দেখেন এখন যেটা নিলাম আমি স্ক্রিনশট টু, মনে করেন আমি আপনাকে একটা ফাইলটা দিলাম, ঠিক আছে। এই ফাইলের মধ্যে লেখা আছে সাদাকুল ইসলাম সেভড ডান 11 এরকম একটা কিছু লেখা আছে, মাহবুবা খাতুন লেখা আছে যে সেভড, এটা একটা ছবি দিচ্ছি আমি আপনাকে, জেপিজি ফাইল দিচ্ছি, আমি আপনাকে বললাম যে এরকম হুবহু বা এরকম আপনি আমাকে কিসে করে দেন, এই যে ওয়ার্ড ফাইলে টাইপ করে দেন, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে আপনি আমাকে এরকম একটা ফাইল রেডি করে দেন। তখন আপনাকে যেটা করতে হবে আপনি এটাকে দেখে দেখে আপনার ওয়ার্ডে কনভার্ট করতে হবে, মানে ওয়ার্ডে টাইপ করে আপনাকে দিতে হবে, ঠিক আছে। একটা জেপিজি ফাইল সে আপনাকে দিয়ে দিবে, যে জেপিজি ফাইলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে বা অনেকগুলো ডাটা আছে, লেখা আছে, ওই লেখাটা আপনি জাস্ট একটা ডক ফাইলে আপনি ক্রিয়েট করে নতুন একটা ডক ফাইল নিয়ে ওইটাতে টাইপ করে আপনি সেই ডক ফাইলটা আপনি ওনাকে সাবমিট করে দেবেন, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি সমস্যা আছে বলেন? ভাইয়া এটার কোনো সফটওয়্যার নাই না? এটার কোনো সফটওয়্যার এটা আছে, এই যে এটাতে করা যায়, এই যে ডক ফাইল এটাতে করা যায়, এই যে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে জেপিজি টু পিডিএফ আছে একটা, জেপিজি থেকে পিডিএফ করা যায়, অথবা এই যে ওয়েবসাইটটা আপনাকে দেখালাম একটু আগে ওইটাও করা যায়, এই যে এটাতে স্মল পিডিএফে করা যায় জেপিজি টু, এই যে কি আছে, কিন্তু বললাম তো এখানে ইনফরমেশন মিস হয়, প্রচুর ইনফরমেশন মিস হয়, আমি যে ট্রাই করে দেখেছি প্রচুর ইনফরমেশন মিস হয়, যে আপনি মনে করেন এখানে দিচ্ছেন, এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিই, আমি যে স্ক্রিনশটটা আপনাদের সাথে নিয়েছি, মনে করেন আমার যে ক্লায়েন্ট সে টাইমটাও চায়, এখানে যেখানে টাইমটা যাচ্ছে, কিন্তু সে আপনি যখন এক্সট্র্যাক্ট করছেন তখন দেখা যাচ্ছে টাইমটা একটু হালকা হওয়ার জন্য টাইমটা সে মানে এক্সট্র্যাক্ট করে দিতে পারছে না, ঠিক আছে, সেই সফটওয়্যারটা বা সেই ওয়েবসাইটটা টাইমটা ঠিক মতো দিতে পারছে না, অথবা মনে করেন এখানে লেখা আছে pdf2doc.com স্ল্যাশ দেওয়া আছে না, এই স্ল্যাশটা হয়তো বা সে আইডেন্টিফাই করতে পারছে না বিদায় বাদ দিয়ে দিছে, ঠিক আছে, বা ডকের ডিওসি, এটা ডিওসি আছে কিন্তু সে বুঝতে পারতেছে এটা ডিওই, এই জন্য ডিওই দিয়ে দিছে, এরকম অনেক মিস্টেক হয়, এই জন্য আমি প্রিফার করি না যে আপনারা টেক্সট টু কিসে দেন, ঠিক আছে, এটা ম্যানুয়ালি করবেন, এই কাজটা ম্যানুয়ালি করলে ভালো হবে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? নাকি সমস্যা আছে বলে? এখন আপনারা বেশি বেশি রিসার্চ করতে হবে এবং গিগগুলো সার্ভিস কী কী দিবেন সেগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনারা দিবেন কি কি, ডাটা স্ক্র্যাপিং দিবেন, আপনারা জানেন ডাটা স্ক্র্যাপিং কি, ডাটা বিভিন্ন সোর্স থেকে নিয়ে এসে সেটাকে ছাঁটাই করা,
ঠিক আছে, আপনার ইচ্ছা মতো ছাঁটাই করা। মনে করেন আপনি এই যে কি দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা দিয়ে কিন্তু সব কিছু আপনি স্ক্র্যাপ করেছেন, একটা ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করে নিয়ে এসছেন। এরপরে আপনি কি করেছেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিয়েছেন। এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ। ঠিক আছে, তো আপনি ডাটা স্ক্র্যাপিংটা দিবেন, আপনি পারেন সেটা করতে। ঠিক আছে, ডাটা স্ক্র্যাপিং দিবেন। তারপরে আপনি দিবেন ডাটা মাইনিং কি। ডাটা মাইনিং কি, এটা আপনাদের মনে সবার মনেই প্রশ্ন থাকতে পারে যে আসলে ডাটা মাইনিংটা কি। আমরা দেখলাম যে অনেকেই দেয় ডাটা মাইনিং, বিষয়টা তো আমি বুঝি না। ডাটা মাইনিং যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই দিই, মনে করেন একটা বড় পুকুর আপনার সামনে, ঠিক আছে, বড় একটা পুকুর। সেই পুকুরের মধ্যে আপনি একটা কয়েন ফেললেন, একটা কয়েন আপনি মানে হারাই গেছে বা আপনি ফেলেছেন সামহাউ মিস্টেক করে। ঠিক আছে, তো আপনি এই বড় পুকুর থেকে যখন এই কয়েনটা তুলতে যাবেন, বড় একটা পুকুর থেকে আপনি কয়েনটা তুলতে যাবেন, তখন একটা বড় সোর্স থেকে আপনি ছোট একটা বিষয় আপনি নিয়ে আসতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে বা একটু সার্চ করতে হবে, ভালো করে খুঁজতে হবে। বিভিন্ন বড় একটা প্লেস, তো বড় একটা প্লেস থেকে আপনি যেটা খুঁজতেছেন সেটা খুঁজতে আপনাকে একটু সময় দিতে হবে বা খুঁজতে হবে সেই রাইট কিটা, অবজেক্টটা। ঠিক আছে, তো ডাটা মাইনিংয়ের কাজ হচ্ছে এইটা, যে বড় একটা সোর্স থেকে ছোট একটা কিছু খুঁজে বের করে নিয়ে আসা। মনে করেন অনলাইন কিন্তু বড় একটা প্লেস, অনলাইনে ওই যে গুগল বলেন বা যাই বলেন, অনলাইন স্টোরেজটা বড় একটা প্লেস। আপনি ওইখান থেকে ছোট একটা ইনফরমেশন আপনি কালেক্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা বড় একটা প্লেস থেকে ছোট বিষয়টা কালেক্ট করে নিয়ে আসাটাই হচ্ছে ডাটা মাইনিং। আপনি বিভিন্ন বড় সোর্স থেকে, বিভিন্ন বড় বড় সোর্স থেকে আপনি একটা এই সাবজেক্ট বা যে কোনো একটা বিষয় আপনাকে বলছে সে যে আপনি আমাকে এই বিষয়টা নিয়ে আসছেন, এটা আপনাকে এনে দেন, আপনি এটা নিয়ে আসতেছেন, এটা হচ্ছে ডাটা মাইনিং। ঠিক আছে, আপনাকে বললো যে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি স্টক মার্কেটে যার দাম সবচেয়ে বেশি বা শেয়ার মার্কেটে কার দাম সবচেয়ে বেশি, আপনি তার সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনি আমাকে দেন। তো আপনি লিখলেন দ্য কস্টলিয়েস্ট বা মোস্ট এক্সপেন্সিভ স্টক মার্কেটস বা শেয়ার মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখে সার্চ করলেন, দেখবেন হাজারো ইনফরমেশন আসতেছে আপনার সামনে। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে রাইট ইনফরমেশনটা কোনটা। আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটলেন, ঘেটে ঘেটে দেখলেন যে কয়েকটা ওয়েবসাইটে একটা নামই বারবার আসতেছে, কয়েকটা ওয়েবসাইটে একটা নামই মনে করেন যে অ্যাপলের নাম বারবার আসতেছে, তাহলে আপনার মনে করতে হবে যে অ্যাপলই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা। ঠিক আছে, তো অ্যাপলের সম্বন্ধে কিছু বিষয় আপনি এখান থেকে নিয়ে আসলেন, কয়েকটা ওয়েবসাইট মিলে অ্যাপলের জন্য অ্যাপলের সম্বন্ধে কিছু বিষয় আপনি নিয়ে আসলেন। এটা হচ্ছে আপনার ডাটা মাইনিংয়ের কাজ। বুঝতে পারছেন, বিগ একটা রিসোর্স থেকে ছোট একটা বিষয় টেনে নিয়ে আসা বা খুঁজে নিয়ে আসা, এটা হচ্ছে আপনার ডাটা মাইনিংয়ের কাজ। বুঝতে পারছেন, তো আপনারা কী কী দিবেন আপনাদের সার্ভিসের মধ্যে? ডাটা এন্ট্রি তো দিবেনই অবশ্যই, ডাটা এই যে ওয়েব স্ক্র্যাপিং দিবেন বা ডাটা স্ক্র্যাপিং যেটা আমরা বলি ওইটা দিবেন। তারপর হচ্ছে গিয়ে ডাটা রিসার্চ, যেটা রিসার্চ তো আপনারা জানেন সবাই যে রিসার্চ করে যে কোনো একটা বিষয় খুঁজে বের করা বা নিয়ে আসা, অনলাইনে খুঁজে খুঁজে বের করা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই এখন যেটা বললাম আমি আপনাদেরকে যে ডাটা মাইনিং, সেটা দিতে পারেন যে বিভিন্ন বড় সোর্স থেকে আপনার ছোটো একটা ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসা। তারপরে আরও আছে যেমন এই থাকে ডাটা মাইনিং থাকে, তারপর কপি পেস্টের কাজ যেটা আছে, কপি পেস্ট আপনি করবেন বা আপনি নর্মাল টাইপিং করবেন। ঠিক আছে, বা প্রশ্নপত্র রেডি করবেন, এই বিষয়টা আপনি দিতে পারেন চাইলে, বা গুগল ফর্ম রেডি করবেন, এটা তো অবশ্যই দিবেন সবাই, যে আপনি গুগল ফর্ম রেডি করতে পারেন বা গুগল ফর্ম তৈরি করতে পারেন, অথবা রেসপন্স রেকর্ড থ্রু গুগল ফর্ম। ঠিক আছে, বা সার্ভে ফ্রম গুগল ফর্ম, সার্ভেও করা যায় কিন্তু গুগল ফর্ম দিয়ে। ঠিক আছে, সার্ভে ফ্রম গুগল ফর্ম, এইটা আপনি এরকম এই বিভিন্ন বিষয় আপনি আপনার গিগের মধ্যে অবশ্যই উল্লেখ রাখবেন যে আপনারা এই কাজগুলো করেন। ঠিক আছে, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন সাপোর্ট হচ্ছে আপনি একজন ডেস্ক জব করছেন, একজনের এই টেবিলের মধ্যে যে যে কাজ থাকে সেই কাজটা আপনি করছেন, অনলাইনে করছেন সেই কাজটা। তার মনে করেন অনেকগুলো ফাইল আছে, সেই ফাইলগুলো প্রতিদিন আপডেট করতে হয়, তো আপনি প্রতিদিন তাকে অ্যাডমিন সাপোর্ট দিচ্ছেন, আপনি তার এই কাজগুলো আপনি অনলাইনে করে দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন সাপোর্টের কাজ। সো এরকম মনে করেন সবগুলো কাজ আপনি করবেন, আপনারা একটু খুঁজবেন সবগুলো, যে আপনি দেখবেন যে কোন কোন বিষয় এখানে আসে বা কি কি বিষয় আসলে আলটিমেটলি কিসের মধ্যে একটা এই ডাটা এন্ট্রি গিগের মধ্যে মানুষজন ইনক্লুড করে, সেই বিষয়গুলো আপনারা একটু আজকে রাতে দেখবেন, গবেষণা করবেন এবং সেখান থেকে যে কি পয়েন্টগুলো আছে সেগুলো একটু নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, সবগুলো কিন্তু আপনাকে দিতে হবে না, ম্যাক্সিমাম গিগে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন তারা দিয়েছে, যেগুলো আপনার কাছে মনে করেন যে আমি যেভাবে বললাম সেভাবে চলে আসতেছে, এই বিষয়গুলো আপনারা এক এক করে কপি করে রাখবেন একটা ওয়ার্ড ফাইলে। এরপরে ফাইনালে আপনি একটা ডেসক্রিপশন রেডি করবেন, আপনার সার্ভিস দিবেন, সার্ভিস দিয়ে একটা ডেসক্রিপশন রেডি করবেন। ঠিক আছে, তবে একটা বিষয় সবাই মাথায় রাখবেন, আমি কাইন্ডলি সবাইকে বলি একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যদি প্রয়োজন ছাড়া, মানে প্রয়োজন যদি থাকে তাহলে তো আপনাকে এডিট করতেই হবে,
প্রয়োজন ছাড়া গিগটা এডিট করতে যায়েন না, ঠিক আছে? আপনি মনে করেন কনফিডেন্স হারায় ফেলবেন, যে গিগ এডিট করে আপনি পরবর্তীতে কনফিডেন্স হারায় ফেলবেন, আপনার গিগটা মনে করেন সামান্য পিছনে চলে গেল, ঠিক আছে? বা আপনার মনে করেন আপনার আগে অনেকগুলো নক আসতেছিল কিন্তু আপনার নক আসতেছে না, এটা কিন্তু আপনার এডিটের জন্য না, কিন্তু আপনার তারপরে মনে হবে যে আপনার মনের মধ্যে হবে যে আপনি মনে হয় এডিট করেছেন, সেই এই জন্য হয়তো বা আপনার এই নকগুলো আসছে না। আপনার দেখা যায় রেগুলার আপনার একটা দুইটা নক আসছে আগে, কিন্তু এখন এডিট করার পরতেই আপনি দেখতে পাচ্ছেন যে নক আসতেছে না, কিন্তু এটা কারণে আলটিমেটলি আপনার এডিটের জন্য না, কিন্তু আপনার মনের মধ্যে কাজ করবে এটা যে আপনি এডিটের জন্য এডিট দিয়ে বিদায় করেছেন, বিদায় এটা আপনার আসতেছে, মানে নকগুলো আসতেছে না, ঠিক আছে? এই জন্য বললাম যে খুব একটা বেশি প্রয়োজন না হলে গিগ এডিট করতে যাবেন না। গিগটা এডিট করলে আপনি প্রথম এক সপ্তাহের মধ্যে আপনি যা যা করবেন, যা যা এডিট করতে চান, আপনি ভিডিও অ্যাড করতে চান, আপনি ডেসক্রিপশনে ভুল হয়েছে সেটা ফিক্স করতে চান, আপনি প্রাইসিং দিয়েছিলেন ভুল হয়েছে সেটা ফিক্স করতে চান, সব কিছু প্রথম এক সপ্তাহের মধ্যে আপনি কাজ শেষ করে দেন, যাতে করে যখন আপনি অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পরে যেন আপনি আর ফিক্স না করেন ওইটা, ঠিক আছে? অর্ডার পাওয়ার পরে তো অবশ্যই না, অর্ডার পাওয়ার পরে যেন আপনাকে আর ফিক্স করতে না হয়, এই মেন্টাল প্রিপারেশনটা আপনি রাখবেন, ঠিক আছে? আপনারা যে খুব দেখা যায় খুব সিলি রিজনের জন্য আপনারা দেখা যায় গিগটা এডিট করে বা ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে আবার গিগ ক্রিয়েট করেন, সিলি একটা রিজনের জন্য যে আপনার গিগটা আপনি সার্চ ইঞ্জিনে খুঁজে পাচ্ছেন না, এই জন্য আপনি ডিলিট করে দিলেন, কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন না। আপনার সলিউশন হচ্ছে কি আপনার বেশি বেশি মার্কেটিং করতে হবে, তাহলে গিয়ে আপনার গিগটা সার্চ পেজে আসবে, নাহলে আসবে না, ঠিক আছে? গিগ ডিলিট করা এডিট করা কোনো সলিউশন না। ঠিক আছে, তাহলে থাকেন সবাই, নামাজের ব্রেকটা নেই, নামাজের ব্রেকের পরে শুরু করি আবার, আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এরপরে শেষ করে দেবো ক্লাস, ঠিক আছে? আসুন সবাই। জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি মনে করেন আপনারা সব কিছু পারবেন, ডাটা এন্ট্রির যে কাজগুলোই আসে সবগুলো পারবেন মোটামুটি, আপনি জাস্ট বুঝে রাখবেন, বুঝে রাখলে সেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা খুব বড় একটা বিষয় এবং খুবই ইম্পর্ট্যান্ট ডাটা এন্ট্রির মধ্যে, সেটা আপনারা দেখবেন, গতকালকে আমি আপনাদেরকে কিছু দেখাইছিলাম, সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারিনি, সেটা হচ্ছে যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যেটা ছিল, ঠিক আছে? মনে করেন একটা অনলাইন সাইট daraz.com বা মনে করেন amazon.com বা হচ্ছে গিয়ে শপিফাই, তারপরে হচ্ছে যে ebay.com, এইগুলা থেকে যদি আপনাকে বলে যে আপনি প্রোডাক্টের লিস্ট আমাকে দেন, ঠিক আছে? যে HP 100টা ল্যাপটপ বা 100টা ল্যাপটপের আপনি প্রোডাক্টের লিস্টিং আপনি আমাকে তৈরি করে দেবেন, HP থেকে 100টা ল্যাপটপ, আপনাকে 100টা ল্যাপটপের আপনি ইনফরমেশন আপনি আমাকে দিবেন, যে সেই ল্যাপটপগুলোর র্যাম কত, রোম কত, তারপর হচ্ছে কি SSD কত জিবি, HDD কত জিবি, তারপর হচ্ছে কি আপনার গ্রাফিক্স কার্ড আছে কি না, বা মনে করেন এটা সাইজ কত, তারপর কালার কয়টা অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে যদি বলে যে আপনি আমাকে 100টা ল্যাপটপের বা 100টা টি শার্টের, ঠিক আছে, টপ 100 টি শার্টস বা টপ মনে করেন আপনার মোবাইল ফোন, স্যামসাং মোবাইল ফোন কোনগুলো খুব বেশি প্রচলিত, বা 100টা রেজাল্টের মধ্যে টপ 100 রেজাল্ট আপনি আমাকে কালেকশন করে দেন, বা টপ না লিখে সে আপনাকে বলবে যে কোনো একটা দিতে পারবেন, বা যে কোনো 100টা আপনি প্রোডাক্টের লিস্টিং আপনি আমাকে করে দিবেন, স্যামসাং মোবাইলের বা মনে করেন আইফোনের, বা মনে করেন আপনি বলতে পারেন যে এই অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের, ঠিক আছে? এরকম আপনি আমাকে লিস্টিং করে দেন। তো সেটাও কীভাবে সার্চ করতে হয়, অ্যামাজনে গিয়ে কীভাবে সার্চ করবেন, গতকালকে দেখাই দিয়েছিলাম শেষের দিকে, যে আপনি amazon.com-এ যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন, মনে করেন আপনারা যদি HP ল্যাপটপ দিয়ে দেয় যে আপনি HP 100টা ল্যাপটপের ডাটা আপনি তাকে দিবেন, তো আপনি HP এই ল্যাপটপের লিখে সার্চ করবেন, লেখার পরে যে রেজাল্টগুলো আসে সেই প্রতিটা রেজাল্টের জন্য আপনি মনে করেন আলাদা আলাদা ট্যাবে করে আপনি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলেন নতুন, সেই এক্সেল ফাইল ভালো হইতো স্যার দেখাইলে। গতকালকে দেখাইছি আপু, গতকালকে দেখাইছি, আমার স্ক্রিন শেয়ারিং আছে, অন করা আছে, গতকালকে দেখাই দিছি, এটা শেষের দিকে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনার একজন কাস্টমার আপনার কাছে আসলো এবং বলল যে আপনি আমাকে 100টা ল্যাপটপ, HP ল্যাপটপের আপনি আমাকে ডাটা দিবেন, ঠিক আছে? কী কী ডাটা থাকবে তা সে বলে দিবে আপনাকে, যে আপনি আমাকে এই ডাটাগুলো দিবেন, ল্যাপটপের সাইজ কি, ল্যাপটপের ব্যাটারি কত, বা মনে করেন ল্যাপটপের প্রাইস কত, সেই বিষয়গুলো আপনাকে সে বলে দিবে, যে কী কী ইনফরমেশন তার লাগবে অবশ্যই, ঠিক আছে?
তো আপনি এখানে একটা নতুন একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলেন, ঠিক আছে, গুগল শিটে করেন আর যেখানেই করেন, যেহেতু আমরা গুগল শিটে ওই দিন কী করা শিখেছি, যে আমরা অনলাইনে কাজ করা শিখেছি, কীভাবে গুগল শিটে কাজ করতে হয় সেটা আমরা জানি। সো আমরা গুগল শিটে মনে করেন একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে, একটা ফাইল আমরা ক্রিয়েট করব, এবং আমার যে ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশনগুলো বলে দিবে, মনে করেন সে আপনাকে বলবে যে ল্যাপটপের মডেল বা ল্যাপটপের নাম, ঠিক আছে, নেম অফ দ্য ল্যাপটপ, এরপরে ল্যাপটপ কোন প্রসেসরটা কি, এই বিষয়গুলো আপনাকে লিখে দিবে, বা মনে করেন আপনি লিখবেন মডেল নেম, তারপর হচ্ছে ল্যাপটপের বলবে যে কোন প্রসেসর, ঠিক আছে, প্রসেসরটা কত, প্রসেসর লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে এখানে প্রসেসর কি, তারপরে র্যাম কত জিবি, ঠিক আছে, তারপরে এইচডিডি কত জিবি, এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক, এসডিডি যদি থাকে তাহলে এসডিডি কত জিবি, তারপরে হচ্ছে মনে করেন জেনারেশন, খুব ইম্পর্টেন্ট বিষয়, জেনারেশন কোন জেনারেশনের ল্যাপটপ এটা, ঠিক আছে, এরপরে প্রাইস কি, মনে করেন জাস্ট আমি এখানে শেষ করে দিচ্ছি প্রাইস কি, এবং প্রোডাক্টের লিঙ্ক, যে প্রোডাক্টটা আপনি কপি করছেন বা যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আপনি কপি করছেন সেটা কি ঠিক কি না ভুল, নাকি আপনি মন গড়া তৈরি করছেন, এটার জন্য আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্ক। এই বিষয়গুলো মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে আপনি 100টা ল্যাপটপ বা টপ 100 রেজাল্টস ফ্রম অ্যামাজন আপনি আমাকে দিয়ে দেন, ঠিক আছে। তো আপনি মনে করেন এটা সার্চ, এখানে নতুন একটা ট্যাবে ওপেন করলেন, যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি আমি, নতুন একটা ট্যাবে ওপেন করলেন, ওইটা থেকে প্রথমে দেখলেন এটার মডেল নাম কি, মডেল নামটা হচ্ছে নিউ এইচপি 14, এটা হচ্ছে মডেল নেম, ঠিক আছে, এটা হচ্ছে মডেল নেম, আপনি কপি করলেন, কপি করে আপনার এক্সেল ফাইলে মডেল নেমে আপনি এটা পেস্ট করলেন, ঠিক আছে, নিউ এইচপি মডেল ফাইলে আপনি এটা পেস্ট করলেন। এরপর প্রসেসরটা কত জিবি, এটা প্রসেসরটা কি, কোর i3 কোর i5 নাকি কি সেটা দেখবো আমরা, ওকে। এখন দেখতে পাচ্ছি এখানে প্রসেসরের ইনফরমেশনটা কোথায় আছে, নিচে গেলে দেখতে পারবেন, এই দেখেন ইন্টেল প্লাটিনাম সিলভার প্রসেসর লেখা আছে, N505 প্রসেসর। তো আপনি এই প্রসেসরটা লিখে দিবেন, এখন সম্পূর্ণটা কপি করতে পারেন চাইলে, আর না চাইলে এখান পর্যন্ত জাস্ট রাখতে পারেন, প্রসেসর পর্যন্ত, প্রসেসরটা কপি করলেন, করে আপনি প্রসেসরের জায়গায় এটা পেস্ট করে দিলেন, ঠিক আছে। এরপরে র্যাম কত জিবি এখানে লেখা আছে স্পষ্ট করে, যে র্যামটা হচ্ছে 4 জিবি, ঠিক আছে, 4 জিবি র্যাম, এই যে 4 জিবি র্যাম আপনি লিখলেন, 4 জিবি র্যাম। এরপরে এইচডিডি কত জিবি, এইচডিডি আপনি এখানে গেলে পাবেন যে এইচডিডি কত জিবি আছে এখানে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 64 জিবি আছে, ইন্টারনাল স্টোরেজটা আছে, এইচডিডি আছে 64 জিবি, ঠিক আছে, 64 জিবি। তো আপনি লিখলেন অপটিক্যাল স্টোরেজ দিয়ে 65 জিবি লিখে দেবেন, বা জাস্ট 64 জিবি লিখে দিলাম, ঠিক আছে। এটা নোটবুক, এর জন্য সাইজটা কম এটার, ঠিক আছে। এরপর আছে এসডিডি নাই, এটাতে কোনো এসডিডি অ্যাভেলেবল নাই, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু লেখা নাই, এসডিডি কোনো ইনফরমেশন দেওয়া নাই, তো আমার এটা প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে কি আছে দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে জেনারেশনটা কোন জেনারেশনের প্রসেসর, তা আপনি দেখতে পারবেন এখানে কোন জেনারেশনের প্রসেসর এখানে দেখা যায়, ঠিক আছে, কোথায় যেন লেখা আছে জেনারেশনটা, যদি লেখা থাকে তাহলে তো লেখা থাকলো, না হলে আপনার এখানে আর কি করতে হবে না, এই যে এখানে লেখা আছে, যে যখন আপনি স্পেসিফিকেশনে যাবেন, প্রোডাক্ট ইনফরমেশনে যাবেন, তখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্রসেসরটা কোন জেনারেশনের, কই আছে প্রসেসর জেনারেশনটা, ব্র্যান্ড 345 পাউন্ডস, গ্রাফিক্স দেখতে পাচ্ছি, জেনারেশন কোথায় গেল, অদ্ভুত জেনারেল কি দিয়ে নাই, জেনারেশনটা এখানে উল্লেখ করিনি, আচ্ছা এখানে দেখতে পারবো হয়তো, সিপিইউ স্পিড, হার্ড ডিস্ক, র্যাম হচ্ছে DDR4, র্যাম, প্রসেসর কাউন্ট, দুইটা প্রসেসর, জেনারেশনটা উল্লেখ নেই, আচ্ছা যাক, জেনারেশন যেহেতু উল্লেখ নেই আমি জেনারেশনটা দিব না, আমি এটা ফিল্ডটা খালি রাখবো। এরপরে প্রাইস আছে, প্রাইসটা আমি এখান থেকে প্রাইস দেখতে পাচ্ছি যে প্রাইস এটা, ঠিক আছে, প্রাইস দিয়ে দেবেন প্রাইসে। এরপরে প্রোডাক্টের লিঙ্ক আপনি জানেন উপরে দেওয়া আছে প্রোডাক্টের লিঙ্ক, ঠিক আছে,
থেকে প্রোডাক্টের লিংক দিয়ে দেবেন। আমার পাবো আমরা তথ্য, সেটাই শুধুমাত্র এখানে পেস্ট করতে হবে। আপনি তো লিংকটা দিচ্ছেন সাথে করে, তো আপনার যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে তাহলে সে গিয়ে দেখতে পারবে এখানে যে আসলে দেয়া আছে কিনা, আপনি ইচ্ছা করে মিস করেছেন নাকি দেয়া নাই, বা আপনি নট ফাউন্ড দিতে পারেন এখানে, যে নট ফাউন্ড, ঠিক আছে, যে আপনি পাননি খুঁজে এরকম দিতে পারেন, অথবা এটা বাদই দিয়ে দিতে পারেন, এই সম্পূর্ণ এন্ট্রিটা বাদ দিয়ে দিতে পারেন। যদি আপনার মনে করেন সে বলে দেয় যে অবশ্যই জেনারেশন থাকতে হবে উল্লেখ, এরকম যদি কোনো কিছু বলে দেয় তাহলে আপনি এটা এই সম্পূর্ণ রোটাই বাদ দিয়ে দিলেন, বা এই ল্যাপটপটাই বাদ দিয়ে দিলেন, আপনি অন্য একটা ল্যাপটপ দেখলেন এখানে, ঠিক আছে। সে যদি আপনাকে বলে যে আপনাকে যদি জোর দিয়ে বলে যে আপনি অবশ্যই যে ল্যাপটপগুলোতে জেনারেশন উল্লেখ আছে সেগুলোই আপনি আমাকে দিবেন, বা যে ল্যাপটপগুলোতে অবশ্যই এখানে এই যে র্যাম রোম এগুলো সম্পূর্ণভাবে উল্লেখ আছে সেগুলো দিবেন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে, আপনি যদি না পান তাহলে সেটা বাদ দিয়ে দিবেন, যে মনে করেন আপনি এখানে পাচ্ছেন না, আপনি এটা বাদ দিয়ে দিবেন, ওকে, এটা আমার দরকার নাই। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট এই বিষয়গুলো এমনিতে দেখালাম, আরও অনেক বিষয় আছে এখানে। দেখেন কত ইঞ্চি ডিসপ্লে, এটা 14 ইঞ্চি ডিসপ্লে এখানে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে গ্রাফিক্স কার্ড আছে কিনা, এই যে এখানে দেখা যাচ্ছে 605 গ্রাফিক্স কার্ড, ইন্টেল ইউএসডি 605 গ্রাফিক্স কার্ড, এটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আরও অনেক বিষয় এখানে আছে, কোন অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, আরও অনেকগুলো বিষয় আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। আপনার ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দিয়ে দিবে সেই ইনফরমেশনগুলো আপনি নতুন একটা এক্সেল শিটে করে আপনি তাকে সম্পূর্ণ একটা এক্সেল শিট ওকে দিয়ে দিবেন, ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিংয়ের বিষয়টা, ওকে। এখন এটা আপনি বলতে পারেন যে এটা কী কাজে লাগবে, বা আলটিমেটলি সে এটা কী কাজে লাগাবে। আমি আপনাদেরকে গতকালকে বলেছি সেই বিষয়টা, এটা হচ্ছে যদি অ্যাফিলিয়েটের কাজ করে কেউ, মনে করেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আপনার এই আপনার যে কী আছে এই মার্কেট প্লেসটা আছে, বা আপনার যে মনে করেন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করেছেন, সেখানে অ্যামাজনের প্রোডাক্ট আপনি সেল করেন, আপনার একটা ইউনিক একটা লিঙ্ক আছে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা, যে আপনার ওয়েবসাইট থেকে যেই অ্যামাজনের পণ্য কিনবে সেখান থেকে আপনি একটা মনে করেন একটা কী পাবেন, একটা এই সামান্য একটা ডিসকাউন্ট, মানে সামান্য একটা প্রমোশনের একটা কী পাবেন, টাকা পাবেন, একটা লাভের একটা অংশ পাবেন, মনে করেন 5%। এই ল্যাপটপ যদি আপনি বিক্রি করতে পারেন আপনার সাইট থেকে, এটার দাম হচ্ছে $600, ঠিক আছে। এখন যদি এটা 10% আপনার লাভ থাকে তাহলে কিন্তু আপনি একটা ল্যাপটপ বিক্রি করার জন্য জাস্ট $60 পাচ্ছেন আপনি, ঠিক আছে, জাস্ট $60 আপনি পাচ্ছেন। এখানে আপনার কিছু করতে হচ্ছে না, ল্যাপটপটা আপনার কিনতে হবে না, আপনার বিক্রি করতে হবে না, কিচ্ছু না, আপনি জাস্ট মাঝখানে একজন ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবেন। মানুষজন কিনবে ঠিকই অ্যামাজন থেকে, কিন্তু আপনার লিঙ্কে করে গিয়েছে বা আপনার ওয়েবসাইটে করে গিয়েছে বিদায় আপনি এখানে একটা $10 এই $60 একটা মানে কী পাচ্ছেন, লাভ পাচ্ছেন, একটা মুনাফা পাচ্ছেন, ঠিক আছে। অথবা 5% যদি আপনাদের চুক্তি থাকে যে এই ল্যাপটপ বিক্রি করতে পারলে আপনি 5% বোনাস পাবেন, ঠিক আছে। তো আপনি আপনার ওয়েবসাইট থেকে এই ল্যাপটপটাকে আপনি প্রমোট করেন যদি, আর সেই ওইখানে লিঙ্কে গিয়ে যদি কেউ কিনে তাহলে আপনি এখান থেকে $30 একটা বোনাস পাবেন, ঠিক আছে, বা একটা অ্যামাউন্ট পাবেন। এখানে আপনার কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে। অ্যাফিলিয়েটের কাজ হচ্ছে এরকম, আপনার জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে, বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আপনি প্রতিটা ভিডিওতে একটা একটা করে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেন, বা অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে। তখন লিঙ্ক দিয়ে দিলে ওইখান থেকে যদি কেউ কিনে, ওই লিঙ্কে গিয়ে যদি কেউ সেই ল্যাপটপটা কিনে তাহলে আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন, $30 থেকে $40 একটা বেনিফিট পাবেন আপনি, ঠিক আছে। এই কাজের জন্য দেখা যায় অনেকে অ্যামাজনের এই অ্যাফিলিয়েট ওয়েবসাইট করার জন্য অনেকগুলো ডাটার প্রয়োজন হয় তার, সে যে তার ওয়েবসাইটে সেই ডাটাগুলো স্টোর করবে লাগবে, তাকে তো এই ডাটাগুলো এখান থেকে নিয়ে যেতে হবে, সে তো মন গড়া লিখতে পারবে না। এই জন্য সে হয়তো আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি আমাকে 100টা ল্যাপটপের ডাটা আমাকে স্ক্র্যাপ করে দেন, আমি আপনাকে এইটার জন্য $10 দিব, ঠিক আছে। প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ হচ্ছে এটা, যে আপনি প্রোডাক্ট লিস্ট করছেন বিভিন্ন ই-কমার্স সাইট থেকে গিয়ে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে যে রেজাল্টগুলো আসছে সেই প্রোডাক্টগুলোকে লিস্ট আকারে এরকম একটা লিস্ট তৈরি করছেন। আমরা বাজার যখন করি সদাই যখন আমরা বাজার করি তখন দেখা যায় আমরা লিস্ট করি না, এরকম একটা লিস্ট মনে করেন আপনি তৈরি করেছেন সবগুলো ল্যাপটপ দিয়ে, ঠিক আছে। প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ হচ্ছে এটা। কিন্তু আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে এখানে, আপনাকে যদি বলে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কথা, ঠিক আছে, দেখেন এখানে ওই দেখেন অ্যাবাউট দ্য আইটেমের মধ্যে একটা ডেসক্রিপশন, অনেক লং ডেসক্রিপশন লেখা আছে না। আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে 200টা ল্যাপটপ আছে, জাস্ট ইন কেস আপনি মনে করেন আপনি 200টা ল্যাপটপ দিয়ে একটা অ্যাফিলিয়েটের কি দিয়েছেন, এই যে অ্যাফিলিয়েটের ওয়েবসাইট তৈরি করেছেন, 200টা ল্যাপটপ আপনার, আপনি চিন্তা করেন 200টা ল্যাপটপে আপনি এগুলা কিভাবে লিখবেন? এটা কি সম্ভব, আদৌ সম্ভব যে আপনি এতগুলা ইনফরমেশন লিখতে পারবেন? আপনি যদি একটা ওয়েবসাইট দেন তাহলে আপনি পারবেন না সেটা করতে, আপনার হেল্প নিতে হবে অন্যান্য ওয়েবসাইটের। মনে করেন অ্যামাজনে আছে এটা, এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা অ্যামাজনে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এই যে এইচপির যে ল্যাপটপটা আমি দেখতে পাচ্ছি এখন,
এই ল্যাপটপটা অ্যামাজনে অ্যাভাইলেবল আছে। তো আমি কি করলাম, আপনি আমাকে কাজটা দিলেন যে আপনি এই এইচপির যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো মডেল সহ এবং তাদের ডেসক্রিপশনগুলো আপনি আমাকে লিখে দিবেন। কীভাবে লিখে দিবেন, আপনি অ্যামাজনে যাবেন, ইবেতে যাবেন, তারা যেভাবে তাদের ডেসক্রিপশনটা লিখছে সেটা আপনি কপি করে আমাকে দিবেন। 100টা প্রোডাক্টের বা 100টা মডেলের এইচপি 100টা ল্যাপটপের আপনি আমাকে ডেসক্রিপশন শুধু লিখে দিবেন। তখন তার যেটা দরকার সে তার মনে করেন আজকে সে তার ওই ওয়েবসাইটে এটা ইনক্লুড করবে, নতুন একটা ল্যাপটপ সে তুলবে, সে তুললে সে ডেসক্রিপশনটা ওইখান থেকে নিয়ে নিবে, আপনি যেটা তাকে কপি করে দিয়েছেন ওইখান থেকে নিয়ে নিবে। জাস্ট ওইখানে সামান্য কিছু যদি তার এডিট করার প্রয়োজন হয় সে সেটা এডিট করে নিবে, আর যদি এডিট করার নাও প্রয়োজন হয় সে যেভাবে আছে সেভাবে কপি করে দিয়ে দিবে। ঠিক আছে, এই কাজটাও সে আপনাকে দ্বারা করাতে পারে, যে আপনি আমাকে 100টা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দিবেন বা 100টা প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি এনে দিবেন কোথাও থেকে। ঠিক আছে, এইচপি ল্যাপটপ বা আপনি কি আমি একটা টি শার্টের বিজনেস দিব, আপনি আমাকে টি শার্ট সম্বন্ধে 25টা ডিফারেন্ট ডেসক্রিপশন লিখে দিবেন, আমি আমার মতো করে সেটা এডিট করে পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটে সেটা দিব। ঠিক আছে, মনে করেন আপনি মেন্স টি শার্ট বা উমেন্স টি শার্ট নিয়ে কাজ করেন, এখানে অনেক লং ডেসক্রিপশন লিখতে হয়। তো এগুলো মনে করেন আপনি যে আমাকে দিয়ে আপনাকে দিয়ে বা আপনি একটা ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করায় নিলেন, তাকে দিলেন $10 যে আপনি আমাকে 25টা প্রোডাক্টের ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেন, আমার হচ্ছে এই 25টা কি প্রোডাক্ট, এই 25টা প্রোডাক্টের আপনি আমাকে ডেসক্রিপশন লিখে দেন। আপনি এরকম যে ই কমার্স সাইটগুলোতে গেলেন, গিয়ে দেখলেন তারা কেমন ডেসক্রিপশন লিখে, ওইখান থেকে কপি করে আপনি আপনার মতো করে সামান্য কাটসাট করে এডিট করে দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, বা কোনো একটা কিসের সাইটের জন্য, একটা ই কমার্স সাইটের জন্য আপনি যখন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, এটা হচ্ছে এই কাজটা। ভাইয়া তাহলে আমরা কি আমাদের গিগে প্রোডাক্ট লিস্টিং কথাটা উল্লেখ করব? অবশ্যই উল্লেখ করবেন, আপনি তো পারবেন প্রোডাক্ট লিস্টিং করা, অবশ্যই আপনি উল্লেখ করবেন যে আপনি প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স প্রোডাক্ট লিস্টিংটা দিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আপনি ই কমার্স প্রোডাক্ট লিস্টিং এটা দিতে পারেন। যে আপনাকে যদি কেউ বলে শপিফাই থেকে 100টা প্রোডাক্টের লিস্ট বানিয়ে তৈরি করে দেন, আপনি লিস্ট তৈরি করে দিতে পারবেন এক্সেল ফাইলে। ঠিক আছে, এবং যদি আপনি ডেসক্রিপশন লিখতে বলে সেটাও আপনি তৈরি করতে পারবেন। একটু অনলাইনে রিসার্চ করতে হবে, ডাটা এন্ট্রির জন্য প্রচুর অনলাইনে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনাকে দিল যে আপনি আমাকে ওই যে ট্রিমার আছেন, আমরা ট্রিমার ইউজ করি, ট্রিমার, তারপরে হচ্ছে মনে করেন যেগুলো খুব বেশি পপুলার, এই পপুলার 10-15টা প্রোডাক্ট আপনাকে দিল যে আপনি এই প্রোডাক্টগুলোর জন্য আমাকে ডেসক্রিপশন লিখে দেবেন। আপনার তো নিজে থেকে লিখবেন না, আপনি ট্রিমার লিখে সার্চ করবেন অ্যামাজনে গিয়ে দেখবেন যে অ্যামাজনে এই অ্যামাজন ওয়েবসাইট সেই ট্রিমারের ডেসক্রিপশনটা কীরকম লিখেছে। ঠিক আছে, আমি জাস্ট ট্রিমার লিখে সার্চ করলাম, মনে করেন আমি ট্রিমার লিখে সার্চ করলাম, আমি যে এরকম ট্রিমারগুলো দেখতে পাচ্ছি। তো ট্রিমারে আমি গেলাম, আপনাকে বললো যে আমি একটা এই ওয়েবসাইট দিয়েছি, সেই ওয়েবসাইটে আমি ট্রিমার তুলবো। ঠিক আছে, আমি ট্রিমার তুলবো, আমাকে ট্রিমারের ডেসক্রিপশন লিখে দেন একটা। 25টা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল, একটা হচ্ছে ট্রিমার, তারপর একটা হচ্ছে মনে করেন এই যে বললাম একটু আগে ল্যাপটপ, বা এরকম মনে করেন 25টা গ্যাজেট আপনাকে দিয়ে দিল, বা বিভিন্ন বিষয় আপনাকে দিয়ে দিল। সেই বিষয়গুলো তার ওয়েবসাইটে তুলবে, বা ঘড়ি, স্মার্ট ওয়াচ, এই বিষয়গুলো সে তার ওয়েবসাইটে তুলবে। তো আপনি সেই বিষয়গুলোর ডেসক্রিপশনটা লিখে দেবেন সুন্দর করে। তা আপনার লিখতে হবে না, আপনি জাস্ট ওইখান থেকে গিয়ে যে ডেসক্রিপশনটা লেখা আছে সেটা জাস্ট কপি করবেন, কপি করে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে এসে সামান্য কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, আর না হলে যেমনি আছে সেমনি দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট দিয়ে দিলেন তাকে যে ভাই আপনি এই ডেসক্রিপশনটা এরকম লিখতে পারেন, শার্পার, ফাস্টার, মোর এফিশিয়েন্ট ভার্সেস অল প্রিভিয়াস জেনারেশন অফ, এরকম বিভিন্ন বিষয় দিয়ে দিলেন। সে যখন যেটা ইনক্লুড করবে তার ওয়েবসাইটে কি পরিবর্তন করতে হবে কি না সেটা সে জানে, আমি জানি না। আমাকে জাস্ট বলে দিছে আমি ট্রিমারের জন্য ডেসক্রিপশন লিখে দেব, বাকি সব বিষয় সে ঠিকঠাক করবে। এখানে যদি মনে করেন তার এইটা হচ্ছে 100 মিনিটস কর্ডলেস আছে, এখানে ডেলিভারিং মানে নিরবিচ্ছিন্ন 100 মিনিট সার্ভিস দিতে পারে এটা। ঠিক আছে, তার একবার চার্জ দিলে 100 মিনিটের মতো সে কাজ করতে পারে ট্রিমারটা, কিন্তু তার এটা 100 মিনিট করে না, তারটা 60 মিনিট করে, 1 ঘন্টা। তো আপনি সে চেঞ্জ করে 1 ঘন্টা দিয়ে দিল, কারণ তার প্রোডাক্ট সম্বন্ধে তো আমি জানি না, সে জানে, সে দিয়ে দিল এখানে এডিট করে 60 মিনিটস। আমি আমার কাজটা করে দিব, সে তার কাজ করবে। ওকে, তো আপনার প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা, এই বিষয়গুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন আপনার গিগের মধ্যে। ওকে, আপনাকে একটা লিস্ট দিয়ে দিল, মনে করেন এটা একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট দিয়ে দিল, বললো যে আপনি আমাকে এই ওয়েবসাইটের জন্য আমার টি শার্টগুলো আছে কিন্তু আমি ডেসক্রিপশন এখনো লিখিনি, আপনি আমাকে টি শার্টের জন্য ডেসক্রিপশনটা লিখে দেন। ঠিক আছে, আপনি সিমিলার যে টি শার্ট বিজনেস আছে, ওমেন টি শার্ট যেগুলো আছে,
সেই উমেন টি শার্টসের বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে বা মনে করেন অ্যামাজনে গেলেন গিয়ে উমেন টি শার্ট লিখে সার্চ করলেন, তারা যেভাবে ডেসক্রিপশন লিখে সেভাবে ডেসক্রিপশন লিখে আপনি জয়টা প্রোডাক্টই হোক, জয়টা প্রোডাক্টের জন্য অতগুলো ডেসক্রিপশন লিখে আপনি তাকে দিয়ে দিলেন যে আমি লিখছি, আপনি এখন করেন, কি করবেন, আপনি কোথায় অ্যাড করবেন এটা করেন। এই দেখেন, এই যে এখানে অনেকগুলো বিষয় সে দিয়েছে, রিটার্ন পলিসি টলিসিটা লাগবে না, যে ডেসক্রিপশনগুলো দিয়েছে ডেসক্রিপশনটা দিতে পারে। বুঝতে পারছেন? আপনাদেরকে যদি বলে দেয়, প্রোডাক্টের যদি ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন সেই কাজটা করতে। ঠিক আছে? সো নির্দ্বিধায় একটা গিগ তৈরি করেন আপনারা, এই গিগের এই ডাটা কালেকশন করেন, মেটা ডাটাগুলো সবগুলো কালেকশন করে রাখেন, আগামীকালকে আপনারা গিগটা পাবলিশ করবেন। ঠিক আছে? পাবলিশ যদি নাও করেন, পোস্ট করে রাখতে চান বা মনে করেন সেভ করে ড্রাফটে সেভ করে রাখতে চান, 2 দিন পরে পাবলিশ করতে চান, সেই ক্ষেত্রেও করেন, কোনো সমস্যা নাই। তবে আগামীকালকের মধ্যে যেন সব কিছু আপনার কমপ্লিট থাকে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, যারা এক্সামটা স্কিপ করেছেন, ইংলিশ টেস্টটা যারা স্কিপ করেছেন দেননি, তারা কিন্তু আবার এখন যখন এই গিগটা পাবলিশ করবেন তাদেরকে এক্সাম দিতে হবে। ঠিক আছে? অথবা আবার সেম ওয়েতে ওই যে কোনো একটা ক্যাটাগরি চেঞ্জ করে গিগটা পাবলিশ করতে হবে। মানে আপনার কোনো উপায় নাই আসলে, আপনার গিগ আপনার একবার না একবার টেস্টটা দিতে হবে। ঠিক আছে? সো আপনাকে আবার টেস্টটা দিতে হবে। যদি আপনি টেস্টটা না দিয়ে থাকেন, আর যদি যারা দিয়েছেন তাদের আর লাগবে না। ঠিক আছে? এখন আপনি যেটা করতে পারেন, এটার ক্যাটাগরিটা হচ্ছে বিজনেস ডাটা এন্ট্রি। ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। বিজনেসে যদি আপনি গিগ ক্রিয়েট করতে চান, আপনাকে হয়তোবা টেস্ট দিতে হতে পারে। ওকে? সো প্রিপারেশন রাখেন, যদি টেস্ট দিতে চান তাহলে টেস্টের প্রিপারেশনটা একটু রাখেন, যে কীভাবে টেস্ট দিবেন না দিবেন। আর যদি মনে করেন যে না, এর আগের গিগ যেরকম পাবলিশ করেছেন সেরকমই পাবলিশ করে ফেলবেন, এটাও কোনো সমস্যা না। আপনি ক্যাটাগরি চেঞ্জ করে পোস্ট করে তারপরে আবার ক্যাটাগরি আগেরটাতে নিয়ে যেতে হবে, যেরকম আমি লাস্ট ক্লাসে দেখাইছি আপনাদেরকে। ঠিক আছে? তবে মোটামুটি শিওর আমি যে আপনাকে এক্সাম দিতে হবে। কেন? যারা এক্সাম দেননি তাদের এক্সাম দিতে হবে। আর ফাইবারের স্কিল টেস্টের কথা যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই ফাইবারের স্কিল টেস্ট দিবেন, সবগুলো স্কিল টেস্ট দিবেন। যতগুলো স্কিল টেস্ট অ্যাভেলেবল আছে ফাইবারে, আপনার যতগুলো আপনার গণ্ডির ভিতরে আছে সবগুলো আপনি দিবেন। ঠিক আছে? আপনাকে দিতে হবে। দিলে আপনার মানে খারাপ কিছু না, যে আপনি যদি না পারেন তাহলেও সমস্যা না, আপনি এটা হাইড করে রাখতে পারছেন, আপনার প্রোফাইল থেকে হাইড করা যায় এটা। আপনার মনে করেন মার্ক বেশি ভালো আসেনি, আপনি হাইড করে রাখতে পারেন। ঠিক আছে? এক্ষেত্রে কোনো সমস্যা না। ভাই মার্ক দেখার কি কোনো ওয়ে আছে? মার্কস দেখার ওয়ে আছে, হ্যাঁ আছে। আপনি যদি দেখাতে চান, শো করতে চান, সেটার ওয়ে আছে। আপনার প্রোফাইলে কি শো করতেছে? আপনি টেস্ট দিয়েছেন সেটা কি শো করতেছে প্রোফাইলে? ক্লাস টেস্ট দিয়েছি, এটা শো করছে, কিন্তু মার্কস তো শো করে না। মার্কস শো করে না? আপনি প্রেজেন্টেশন করেন, দেখা যাচ্ছে তাহলে প্রেজেন্টেশন করেন। আপনি প্রেজেন্টেশন করেন, এর মধ্যে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, দাঁড়ান একটু হোল্ড করুন। আনোয়ার হোসেন। আচ্ছা। আনোয়ার হোসেন। আচ্ছা ভাইয়া। রোকনুজ্জামান। আচ্ছা ভাইয়া। সোহাগ বাবু। আচ্ছা ভাই। তাসদিদ হোসেন মিম। তাসদিদ হোসেন মিম নাই, চলে যায় কেন? আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। আতিক ভাই বলে গেছে মনে না রোকন ভাইকে? আতিক ভাই বলে গেছে। দেলার হোসেন। ফিরোজ ইসলাম ইব্রাহিম। ফিরোজ ইসলাম ইব্রাহিম। ভাইয়া আছে। নাজিউল হক। নাজিউল হক নাই। সাইফুজ্জামান। সাইফুজ্জামান। আছে ভাইয়া। সুমন সরকার। আছে ভাইয়া। সারওয়ার হোসেন। ভাইয়া নাজিউল। কই থাকেন ভাই? ভাই আমি অন্য ট্যাবে থাকি তো, এই যে মাউসটা প্রবলেম, এই জন্য সমস্যা। সারওয়ার হোসেন। আচ্ছা ভাই। সোহাগ হোসেন। সোহাগ হোসেন। সোহাগ ভাই কি আছেন? আছেন, ওকে। তানজিনা সুলতানা। আসি ভাইয়া। কুমার দাস। প্রেজেন্ট স্যার। হাবিবা খাতুন। জি আছি। কুমার রয়। জি ভাই আছি। ইসলাম।
ইসলাম, মিলন ইসলাম, মেসেজ দিছে আছে ভাইয়া। সাদাকুল ইসলাম, স্যার সুজন রয়, স্যার মন অধিকারী, পাটি ভাইয়া হুসাইন, মামুন হুসাইন নাই। উনি মেসেজ দিছে ওনার মা অসুস্থ, কে? নামুন ভাইয়ের মা অসুস্থ। মামুন ভাই না, এটা মেসেজ ও ওর মা অসুস্থ মামুনের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিচ্ছি। ভাই আমি প্রেজেন্টেশন করব নাকি? দাঁড়ান একটা মিনিট। মাসুদ রানা, ইয়েস স্যার। মাহবুবা খাতুন, আসি ভাইয়া। করেন। ভিডিওটা সেভ করে নিই আমি।